তো কালী পুজো কেমন কাটলো? অরিত্র সাগরনীল, কালী পুজো কেমন কাটলো? আমার বাড়িতে বসেই কেটেছে। আমার কালী আচ্ছা। পুজো বাড়িতে বসে কেটেছে, ভাইফোঁটা বাড়িতে বসে কেটেছে। তোমাদের বলো। না, আমার অরিত্র ভালোই কেমন কেটেছে, কাটলো? ভালোই কেটেছে। ঠাকুর দেখতে গেছিলে? না, কালী পুজোতে আর ঠাকুর দেখি না, এমনি বাড়িতেই, আচ্ছা। মানে বাড়িতে বাজি টাজি না অল্প আমি পোড়ানো। আমার রিলেটিভরা এসেছিল সব, আমি তো এই রিলে আমি রিলে দেখছিলাম যে কালী পুজো কিন্তু এখন খুব বড় করে সেলিব্রেট করা হচ্ছে। এবং নৈহাটির দিকে একটি ঠাকুর রয়েছে। ওটা আমার একটা হুম। বন্ধু রয়েছে, রূপমদা চিনবে প্রবাবলি, তপব্রত বলে। তোর মামা হুম। বাড়ি হচ্ছে ওই সাইডে। এবং যে কারণে হুম। কালী পুজোর সময় প্রত্যেক বছরই চলে যায়, তো ও গেছিল। মানে মারাত্মক হয় নাকি, আমি রিলে দেখলাম এবং আমি দেখলাম যে মানে অন্য লেভেলেরই ব্যাপার আর কি। মানে যে প্রপার রঘু ডাকাত গুজবাম্প ওয়ালা থিমের, ব্যাপার আর কি। রঘু ডাকাত মানে যে থিমের ওই কি কালী একটা ঠাকুরটা কি ওই দিকেই নাকি, নৈহাটির দিকে নাকি? ওই রঘু ডাকাতের যে থিমটা করেছে যে কালী পুজো না, প্যান্ডেলে। জানি না, আমিও জানি না, তবে যে রিলটার কথা অরিত্র জানি বলছে ওই রিলটা আমিও দেখেছি। ওই রিলটা আমিও দেখেছি, তবে জানি না যেটা কোথায় হয়েছে। আর নৈহাটির বামাকালী বলা হয়, ঠিক আছে। আর নৈহাটির কথা কি যে আগে কথা পরে হচ্ছে কোনো প্রবলেম? না না আমি বলছি কথা কি আগে পরে হচ্ছে? না না তো। তো। ঠিক আছে, বলো বলো আর বলো বলো। সাগরনীল যে বলছে নৈহাটির কথা, নৈহাটিতে আয়ুষদের বাড়ি। তো আমি ওখানে পুজো দিতে বলেছিলাম আর কি। তো আমি কিছু ভিডিও দেখলাম, আহ, জিনিসপত্র জানলাম। মানে আমাদের এখানে দুর্গাপুজোর যেরকম সেলিব্রেশন, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, নৈহাটিতে হচ্ছে মানে কালী পুজো হচ্ছে সেরকম। মানে ওদের আজকেও সবাই ঠাকুর দেখতে বেরোবে এরকম। ঠিক আছে, মানে বিশাল বড় করে হয় আর কি। আর বাজি এখন ফাটানো হয় না। সাগরনীল কি বাজি টাজি ফাটাস এখন? না না, আমি তো এবছর তো এমনি দেখো হবে হ্যাঁ। না। আর অন্যান্য বছরও বাজি ফাটানো বহু আগে বন্ধ হয়ে গেছে। বহু আগে বন্ধ হয়ে গেছে, বাজি টাজি আর ফাটানো না। না, বাজি আমি দেখো অরিত্র ফাটানোর বাজি খুব টাজি কেন? বেশি ফাটাই না। বাজি ফাটানোর অত বেশি বাজি ফাটানোর বয়স এখন অরিত্রদার। সদ্য সদ্য বিয়ে হয়েছে, এখন অরিত্রদা বাজি না ফাটাচ্ছে। না না, আমার ওরকম না। আমার একটু মানে ছোটবেলা থেকে আমাদের একটু হ্যাবিট আছে, একটু চকলেট বোম ছোড়া টোড়া, একটু আলু বোম ছুড়ে দিলাম। তো এই জিনিসগুলো না মানে ভাল লাগে আর কি, মজা লাগে। তো ওগুলো এখনো করি। তবে ডেফিনেটলি ওই জিনিস করিনি। আবার অনেকে কমেন্ট করতে আসবে যে এই কুকুরের গায়ে বোম দিয়ে দেওয়া, কালী পটকা লাগিয়ে দেওয়া, ওইসব করিনি কখনো। আর যারা করে তারা খুবই খারাপ করে। আর কালী পুজোর চল কিন্তু এর দিকে খুব আছে, বারাসাতের দিকে খুব বড় করে হয়, ওখানে হুম, অনেকগুলো হুম, প্যান্ডেল হুম। ইত্যাদি হয়, ওখানে খুব বড় করে হয়, অনেক কিছু শুনেছি, আমি কখনো যাইনি নিজে। আর এই জিনিসটা তো চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে হয়, যে বড় করে হ্যাঁ। একদম হয়, প্রপারলি হয়। চন্দননগরে একবার কলেজের সময় গেছিলাম আমরা বন্ধুরা মিলে, বিকজ আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ডের বাড়ি ছিল ওখানে, মানে সেও কলেজেরই ছিল, তো সবাই মিলে যাওয়া হয়েছিল আর কি। এই আর আমাদের কি। এখানে, আমাদের এই বোড়াল এলাকায় এখানে আর দুদিন পর থেকে মানে বিশাল অবস্থা হবে। আমাদের এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়, বুঝলে তো। মানে বোড়ালে, তারপর হচ্ছে বাঘাযতীন যেখানে অরিত্রদের কলেজ ছিল। তো এইখানে 3-4টে পুজো আছে রক্ষিতের মোড়ে। মানে এখন তাও আমাদের পাড়াটা একটু ছোট হয়ে গেছে আর কি। মানে এখানে মেলা বসতো, ভাসান যখন হতো না, মানে তিনটে ধরো, বাগের খোল, রক্ষিতের মোড় এবং আমাদের বোড়ালি পল্লী, তিনটে ভাসান একসাথে বেরিয়েছে। মানে রাস্তা রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে। মানে বিশাল ব্যাপার আর কি। মানে ঘোড়ার গাড়ি ঠাড়ি এসে, ব্যান্ড পার্টি 10 রকম টিম এসে, মানে ওটা দারুণ। মানে ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়। মানে না একদিন আঁকা আমি কম্পিটিশন, নাচ গানের, তারপরে হচ্ছে ফাংশন হচ্ছে, এটা বিশাল বিশাল বড় করে হয়। না, দেখো বাঙালির তো 12 মাসে 13 পার্বণ ছিলই। এবং এখন আমি দেখতে পাচ্ছি যে সেই এক একটা পার্বণ আরো স্পেসিফিক ভাবে আর কি বড় করে সেলিব্রেটেড হচ্ছে। আমাদের আগরপাড়াতে যদি তুমি বলো, 10 বছর আগেও আমি বলছি কালী পুজোর কিন্তু মানে কালী পুজো প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা হতো। কিন্তু সেই হওয়াটা একটা ওই দিনের দিন হলো, পুজো হলো, কারুর সেভাবে যে একটা বিশাল উৎসব তা নয়। হলো ব্যাস, ওই আচার আচরণ হলো ব্যাস, দ্যাটস ইট। এখন আমি দেখছি যে 4 দিন ধরে রাস্তায় লাইট লাগানো, মানে রীতিমতন লোকজন রাস্তায় বেরোচ্ছে, হ্যাঁ এইরকম পর্যায়ে পৌঁছে গেছে। তো অ্যাকচুয়ালি মানুষজন এখন মানে আমি কালী পুজোকে নিয়ে এত এক্সাইটমেন্ট এই বছর যা দেখলাম, অন্যান্য বছর সেটা দেখতে পাওয়া যায় না আর কি। আমি কালী মানে তোমাদের একটা, তোমাদের কালীর একটা পরে ঘটনা বল। জগদ্ধাত্রী হবে, তারপরে কি আছে নভেম্বরে আর কিছু আছে কি? তারপরে ক্রিসমাস, হ্যাঁ, তারপরে একবারে ক্রিসমাস হবে। তারপরে যিশু যিশু খ্রিসমাস। যিশু ঠাকুর, তারপর যিশু ঠাকুর। তারপরে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ জানুয়ারিতে হ্যাঁ। আছে। আহ, আমি ইয়েতে, ইয়ের দিন, দীপাবলির দিনই
আকাশ আমার যে বন্ধু আছে, তো ও আমাদেরকে বলে যে আমরা আড্ডা দিচ্ছিলাম, ও বলে যে আমরা ওই জোড়াকালী দেখতে যাবো, যেটা বাঘাযতীনে হয়েছে। তো একজন ইনফ্লুয়েন্সার ওটার সাথে যুক্ত, এবং ওটা নাকি প্রচুর মোটামুটি প্রচার টচার পেয়েছে। এবার ওখানে ওই আকাশের একজন পরিচিত আছে, ফলে আমাদের লাইন দিতে হয়নি। আমি তোমাদের কি বলবো, তোমরা যদি জগৎ মুখার্জির লাইন দেখে, মানে কলকাতার জগৎ মুখার্জির লাইন, তারপরে চেতলার লাইন দেখে ভয় পেয়ে যাও, ওই লাইনটা হচ্ছে আরো ভয়ানক। এত বিশাল লাইন হয়েছে। তো লাইন টাইন দিয়ে দিয়ে মানে আমরা লাইন দিতে হয়নি, কিন্তু আমরা বুঝতে পেরেছি লাইনটা কি, আমরা তো গেস্ট পাশে ঢুকেছি। যখন ভেতরে ঢুকেছি না, মানে বিশ্বাস করো আমার না মাথাটা তো যন্ত্রণা করছে। প্রথম কথা হচ্ছে এত লাইটিং মেরেছে, আর সেরকম চারিপাশে হচ্ছে স্মোক দিয়ে ধোয়া করে দিয়েছে। এবার ভয়ানক বিষয়টা। আর তার মধ্যে সাউন্ড, এবার ভেতরে ঢুকেছি, সবাই আবার মেকআপ টেকআপ করে বুথ ফুট সেরেছে। এবার জোড়াকালীর যে বিষয়টা, জোড়াকালী হচ্ছে একদম আলাদা। মানে এটা হচ্ছে তুমি একটা জার্নি দিয়ে গেলে, চারিপাশে ভূত ফুত আসতে আসতে যা জিনিসপত্র হচ্ছে, খুবই বাজে করেছে আর কি প্যান্ডেলটা। কিন্তু মানে ফাইনাল যেখানে জোড়াকালী, ওই বিষয়টাকেও যেরকম হাইপ করা হয়েছে আর কি, তো সেরকম নয়। তো সেই ইনফ্লুয়েন্সার যেরকম জিনিসপত্র বলেছে রয়েছে আর কি, খুবই সেরকম একদমই বাস্তব, ওরকম একদমই নয়। প্রত্যেকটা লোক দেখে বেরোচ্ছে এবং বলছে এটা দেখতে এত লাইক দিলাম, হ্যাঁ এই এরকম ভাবে ভিডিও করেছে, এরকম ভাবে বলেছে। তো আমাদের, আমি তো জানতাম না, আমারও রিয়াকশনটা কাইন্ড অফ ওরকম ছিল। যদি লাইন দিয়ে দেখতাম তাহলে সত্যি খুব খারাপ লাগতো, যে এত ঘন্টা ধরে লোকে রয়েছে, এভাবে জ্যাম হয়ে না, রয়েছে। কিন্তু ওরকম নয় আমার বিষয়। আমার কোয়েশ্চেন হচ্ছে যে সত্যি কি একজন ইনফ্লুয়েন্সারে এত পাওয়ার রয়েছে যেটার জন্য একটা ঠাকুর দেখতে এত মানুষ চলে গেছে সেই ইনফ্লুয়েন্সারের কথাতে? যদিও ইনফ্লুয়েন্সারটা কে আমি সেটা জানি না, আমি না জেনে আমি বুঝতে পারিনি রূপম দা কাকে ইন্ডিকেট করেছে, কিন্তু আমি বলছি আর কি, মানে বিশাল ব্যাপার কিন্তু মানতে হবে। আর ইয়ে না আমি আমাদের সাগরনীল কখনো রথতলায় এসে রথ টেনেছো? না আমি দেখেছি, টানিনি, দেখেছি। ঠিক আছে, হ্যাঁ, রথতলা তো আমার বাড়ির একদম কাছে, একদমই হ্যাঁ। কাছে। মানে তুমি চাইলে আধা ঘন্টা যদি গল্প করতে করতে হাঁটা লাগাও তাহলে তুমি পৌঁছে যাবে, হ্যাঁ, রথতলা ওই জন্যই এতটাই কাছে। জিজ্ঞাসা করলাম, কারণ রথতলায় তো একটা হ্যাঁ রথ টানার ব্যাপার আছে, হ্যাঁ খুব বড় করে হয়। রথতলার কথা আমিও শুনেছি। আচ্ছা বলছি, এই নৈহাটির দিকে একটা বড় করে শীতের সময় একটা কিছু ফেস্টিভ্যাল হয় না, যেটা অনেক দিন ধরে চলে? একটা কিছু ফেস্টিভ্যাল হয় ওইখানে বড় করে, না জানি না, বলতে পারবো না। জানি না। দেখো আমাদের আমাদের আমার কথা বলতে পারি, আমাদের এখানে ছোটবেলা থেকেই পানিহাটি উৎসবটা প্রচন্ড বড় করে হয়। এবং মানে হুম। শীতকাল মানেই আর কি পানিহাটি উৎসব। তো সেইটাতে যদিও আমি শেষ কিছু বছর যাইনি, কারণ সবকিছুর মতোই কালচারাল পানিহাটি। কালচারাল উৎসব হয় নাকি? মানে পুরোটাই না কালচারাল না, ব্যাপার? কোনো মেলা মেলা লোকে বাওয়াল করে গিয়ে ও আচ্ছা। যায়, ঠিক আছে। শিল্পী, বড় বড় শিল্পী টিল্পী আসে, মানে অনেক, মানে বলিউডের গায়ক গায়িকারাও আসে, এবং সেখানে গিয়ে সব মাল খেয়ে নাচে ফাচে। মানে এটা এটা লেতে শুরু হয়েছে আর কি বিগত 5 বছর। আমাদের আমাদের ছোটবেলাতে, হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোটবেলাতে এটা ছিল না অ্যাকচুয়ালি। আমাদের ছোটবেলাতে আমরা সত্যিকারে যেতাম এবং খুব জিনিসটাকে এনজয় করতাম, কিন্তু এখন এত ক্রাউড হয়ে গেছে যে দুর্গা ঠাকুরের মতন আর কি, মানে পুরো মেলাটাই ঠেলে ঠেলে দেখতে হয় আর কি। আর বিশাল বড় মেলা, বিশাল বড় মেলা, মানে তোমার পুরোটা ঘুরতে আর কি 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে, এরকম এতটাই বড়। আচ্ছা কিন্তু আচ্ছা। সেটা এখন আর আমি যাওয়া তো হয় না আর কি, এতই আর কি আমি খারাপ তোমার, জায়গায় পৌঁছেছে। তোমরা মানে ফেসবুকে সবাই দেখে দেখি বলছে না যে জানি না, তুমি জানো না যে তোমার পাশের লোকটাই মাল খেয়ে আছে কিনা, মানে এতটাই আর কি ব্যাপারটা হয়েছে। তো ওখানে কি মানে ঢুকতে গেলে কি মাল খাওয়াটা ম্যান্ডেটরি নাকি, যে খেয়েই ঢুকতে হবে? হ্যাঁ? না না, ম্যান্ডেটরি নয়, এই জায়গায় কি জিনিসটা পৌঁছেছে, মানে আগে ছিল না কিন্তু এখন এরকমটা হয়ে গেছে। এটা খুব খারাপ লাগছে বলতে, কারণ অ্যাকচুয়ালি মানে আমাদের মধ্যে, মানে আমাদের এলাকার মধ্যে আর কি পানিহাটি মেলাটা আমরা খুব করতাম। সব সকলের কথাই মানে যদি এখন কোনো দর্শক দেখে যে আগরপাড়া বেলঘড়িয়ার, সে খুব রিলেট করবে আমার সঙ্গে, কিন্তু এখন সেটা খুব নোংরা জায়গায় গিয়ে পৌঁছেছে আর কি। যাই হোক, তবুও এখনো মানুষজন যায়, তবে ফ্যামিলি নিয়ে যাওয়াটা খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে আর কি। আর ফ্যামিলি নিয়ে যেতে গেলে কি দিনের বেলা তবু তুমি যেতে পারো, ওই মেলা বসছে ওই সময় 3টে 3:30টার দিকে, 4টের মধ্যে 5টার মধ্যে ব্যাক করো আর কি। একবার অন্ধকার হলেই ব্যাস শুরু হয়ে যায় হই হট্টগোল। আর হারিয়ে যাবে তুমি, সিরিয়াসলি হারিয়ে যাবে, মানে এত ভিড়, এত এ ভিড়, মানে এ তুমি রূপম, চলো এবারে ঘুরতে যাবো পানিহাটিতে, এই মেলাটা আমার খুব ইন্টারেস্ট জায়গা। যেটা এমন কি জায়গা যেখানে এরকম ভাবা হয়, আমার খুব ইন্টারেস্ট আরে জায়গা। সবার পক্ষে, দেখো সবার পক্ষে তো ডিস্কো ফিস্কো এই সমস্ত যাওয়া সম্ভব হয় না, তো 10 না। দিনের জন্য ডিস্কো বসে ওইখানে। ঠিক আছে, উত্তাল আচ্ছা নাচে, উত্তাল নাচে, তোমার ধারণা নেই কি পরিমাণে নাচে। আমার ভিডিও ভিডিও আসে আমাদের। না না, ডিসেম্বর এন্ডে আমি তোমাকে পাঠিয়ে দেবো ইনবক্সে, তুমি দেখে নেবে, মানে ড্রোন ভিউতে পুরো আর কি ব্যাপারটাকে কভারও করে অনেকে।
তো সেটা আচ্ছা। ভিডিও ফিডিও আসে, মানে জমকাতার, একেবারে পাগল হয়ে যাবে এত লোক কি করে হতে পারে একটা মেলাতে। মানে মেলা যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, যাই হোক, ঠিক আছে। এটা ভালো, এটা ভালো, এটা যেতে হবে একদিন। আমরা যাবো, ওখানে গিয়ে আমরা ভিডিও করবো। ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না হয়তো, ওই গিয়ে আর কি দেখবো কি হচ্ছে বাওয়ালটা। আরে ফেস্টে যেরকম হয় না, ফেস্টে মানে কলেজ ফেস্টে দেখবে, ঠিক আছে, লোকে বাইরের থেকে খেয়ে হালকা করে ঢুকে পড়ে, যে ভেতরে তো খাওয়া যাবে না, বাইরের থেকে খেয়ে ঢুকে গেল আর কি। এবার ভেতরে কি উত্তাল নাচানাচি আরো, সে সেম অবস্থা আর কি। এটা বড় আকারের ফেস্ট। যাই হোক, চলো আমরা আলোচনা শুরু করি নাকি? আমার 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 কলেজে আমি একটা ছোট জিনিস হ্যাঁ, শেয়ার করতে চাই তোমাদের সাথে। এখন আমরা ঢুকেছি, তো আমরা শুনলাম যে আমাদের নাকি কালচারাল ফেস্ট হয় না, বন্ধ হয়ে গেছে। এমন বাওয়াল হয়েছে, এমন মারামারি হয়েছিল, সিনিয়ররা করেছিল যে কালচারাল ফেস্ট বন্ধ। তো আমরা কালচারাল ফেস্ট, যে একটা পুরো কলেজের যে কালচারাল ফেস্ট হয় হোলসাম, সেটা কখনো পাইনি। তো আমাদের আচ্ছা, ডিপার্টমেন্টাল কিছু কিছু কালচারাল ফেস্ট হতো, মানে সেটা স্পেসিফিক ডিপার্টমেন্টাল। এবার তাতে আমরা ঢুকে যেতাম, একটু গিয়ে খেতাম টেতাম বা রইলাম আর কি কিছুক্ষণ, তো সেরকম হতো। বাট আমরা আমাদের কলেজে 4 বছর যে একটা হোলসাম কালচারাল ফেস্ট নিজেদের কলেজে হয়নি। ঠিক আছে, আগে আমাদের কলেজে খুব বড় করে হতো, ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছি, বাট সেটা আমরা যখন গেছি তখন পাইনি। আর তো তাই জন্য তুমি যে লেভেল অফ বাওয়ালটা বলছো, এটা আমি অন্য ফেস্টে হতে দেখেছি, নিজেদের কলেজে হতে দেখিনি। বাট আমাদের ওই যে যেগুলো আমি ডিপার্টমেন্ট স্পেসিফিক হতো, সেগুলোতে যা নোংরামি হয়েছে, ঠিক আছে, মানে তুমি শোনো, ভাবতে পারবে। আমি নাম বলছি না, আমি কলেজের নাম বলবো না, কিন্তু শিয়ালদাতে তো কিছু কলেজ রয়েছে না, একদম মার্কামারা কলেজ, ঠিক আছে। হ্যাঁ, তো হ্যাঁ, শিয়ালদাতে এরকম একটি কলেজ, এবং সেখানে ফেস্টে, মানে আমি সেই কলেজে পড়তাম না, আমার বন্ধুরা পড়তো, তো আমি তাদের সঙ্গে সেই ফেস্টে গেছি, ঠিক আছে। হ্যাঁ, গিয়ে হ্যাঁ। দেখছি মানে তাদের ফেস্ট হয়েছিল হচ্ছে অন্য একটা জায়গাতে, কলেজে হয়নি। এবং হুম, রূপম ইসলাম এসেছিলেন, ঠিক আছে। মানে হুম, যা বাওয়াল হয়েছে, মানে এক তো হচ্ছে রূপম ইসলামের ক্রাউডটাই হচ্ছে এটা, এবং হুম, তারা একদম সব মানে খেয়ে ফেয়ে নিয়ে, মানে সে অনেক কিছু খেয়েছে একসঙ্গে, মানে গান কি শুনছে, গান বানিয়ে ফেলছে, এরকম অবস্থা, ঠিক আছে। গান শুনছে আর না, গান নিজেরাই বানাচ্ছে। ও অন্য আমাদের লেভেলের মজা। আমাদের যে কলেজ, ওই কলেজের তোমার হচ্ছে নাইটে অন্য একটা কলেজ, মানে ওটা হচ্ছে অন্য ইয়ের। তো ওখানে ফেস্ট হচ্ছিল, আমাদের ক্লাস শেষ, আমাদের সব যা জিনিসপত্রের নাম বলবো না, সব জিনিসপত্র হয়ে গেছে। তো আমরা ওখান থেকে হচ্ছে আড্ডা ঠাড্ডা দিয়ে সব বন্ধুরা বেরিয়েছি, লোকেশনটা বললে সবাই বুঝে যাবে। তো আমাদের একটা 6-7 জনের গ্রুপ আছে। এবার যারা হচ্ছে ওই কলেজে পড়ে, তাদের সাথে দু একজনের সাথে আমাদের আরেকজন বন্ধু হয়েছিল পাত্র। তো ওই বান্ধবীদের সাথে ওর খুব ভালো কানেকশন ছিল। তা বলেছে আমাদের আজকে এরকম ইভেন্ট রয়েছে। তা বলার পরে আমাদের ওরা বলেও নি যে তোমরা আসবে, আমরা নিজেরাই বলেছি আমরা যাবো। তো ওরা না একটুখানি অপ্রস্তুতি পড়ে গেছে যে এরা যাবে আমাদের ফেস্ট, ওরা একটু চাপ খেয়েই রয়েছে। এবার আমরা ঢুকেছি, এবার ওখানে খাবার দাবার ছিল হচ্ছে মানে প্যাকেট দেওয়া হচ্ছে, ঠিক আছে। যে একটা প্যাকেটে তোমার রয়েছে হচ্ছে মানে ভেজ, একটা নন ভেজ। এবার যে মেয়েগুলো আমাদের নিয়ে গেছে ওরা কিন্তু নন ভেজ খায়। ভাগ্যক্রমে দেখো ওরা সবাই ভেজ পেয়েছে। আর আমরা যারা গেছি, আমরা স্টুডেন্ট, আমরা সব ননভেজ পেয়ে গেছি। এবার আমরা প্যাকেট খুলছি, হয়তো চিকেন বিরিয়ানি, মাটন চাপ, আর ওরা খুলছে, ওরা পাচ্ছে পনির বিরিয়ানি। আমরা তো নিয়ে আগে খাওয়াটা শেষ করতে হবে। খাওয়া দাওয়া এসে করে ঠুরে কমপ্লিট করে আমরা আবার গেলাম। হেভি প্রোগ্রাম হলো, দেখলাম। এবার যেহেতু ওখানে এরকম জিনিসপত্র হয়নি যে মদ ঠদ খাওয়া টাওয়া, ব্যাপারটা হয়নি। তবে এই খাওয়ারের একটা বিষয় ছিল যে যারা নিয়ে গেছে তারাই পায়নি, আর যাদের নিয়ে গেছে তারা ভালো ভালো খাবারগুলো পেয়ে গেছে। তো এটা আমরা করেছি দু একবার, যে অন্য কলেজে চলে গেছি, ফেস্টে খুব মজা করেছি, এগুলো হয়েছে। সাগর নীল, তো তোমার কলেজে তো ফেস্ট পাওনি তো সেই সময়, যেহেতু কোভিড টোভিড চলছিল, তাই নাকি? না না না, আমি একটা পেয়েছি, একটা পেয়েছি, আচ্ছা, একটা পেয়েছি, তারপরেরটা পাই। একটা পেয়েছি, একটা গিয়ে পরের বছর যাওয়ার ইচ্ছে উঠে গেছিল। কারণ কোনো কিছু তো ডিসিপ্লিন মেনে হয়, মানে দেখো, মানে বলা হয়েছে এই সময় অনুষ্ঠান শুরু হবে, ঠিক আছে, অনুষ্ঠান তো কোথায় অনুষ্ঠান, মানে কোনো নেই, গিয়ে হা করে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে। আর তার মধ্যে সত্যি বলতে আমি ওই মানে তরলটি খাই না, ঠিক আছে, মানে এই একটাই আছে আর কি নেশা, কিন্তু ওটা খাই না। তো এবার বন্ধু বান্ধবরা সব খাচ্ছে, মানে সব মিলিয়ে আর কি আমি এনজয় করিনি আর কি বিষয়টা। আচ্ছা। তো যাই হোক, আজকে আমরা আমাদের এবার টপিকে আসি, সিনেমার টপিকে আসি। আমাদের অনেকক্ষণ আড্ডা হলো হুম। এমনি, তবে দর্শক আমি জানি বলবে যে এইটাই বেস্ট পার্ট ছিল। তো আজকে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে কন্ট্রোভার্সি দিয়ে। সন্দীপ রেড্ডি বাংলা প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করবে, আর কন্ট্রোভার্সি হবে না,
এটা হতে পারে না। তো বাংলা এখন কন্ট্রোভার্সি করে মানে এবারে আনইনটেনশনালি করেছে, এবং করার পরবর্তীতে সব ইউটিউবারদেরকে রুটি রুজি রোজগারের জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে। তো যেটা খুব ভালো ব্যাপার। তো কি বলবে আর কি সাগর নীলি যেহেতু বাংলা, তাকে দিয়ে শুরু করছি। কেমন লাগলো স্পিরিটের অডিও টিজারটা, আর কন্ট্রোভার্সিটা নিয়ে কি ওপিনিয়ন তোমার? না দেখো, এক কথায় অডিও টিজারটা আমার ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি তোমার ভিডিও দেখলাম, অরিত্রদার কথা বলছি, আমি দেখলাম যে তুমি একটু ইয়ে করেছো, যে মানে অ্যানিমাল লেভেলের হয়নি আর কি। তো আমার যেটা মনে হয়েছে যে অ্যানিমাল একটা সম্পূর্ণ ডিফারেন্ট কিছু ছিল, এবং সেই অনুযায়ী বিজিএম। এবার এই সাবজেক্টটা যেহেতু আমরা মানে ছবিটা যেহেতু দেখিনি, ফেয়ারি টেল বলা হচ্ছে, এবার মেবি সেটাকে মাথায় রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করা। এবার একটা হয় কি যে একটা জিনিস এক মোমেন্টে শুনেই তোমার মনে হবে যে হ্যাঁ, এটা এটা এক্সাইটিং কিছু, ঠিক আছে, সেটা অ্যানিমেলের মধ্যে ছিল, এটা সত্যি কথা। স্পিরিটের মধ্যে মেবি সেই সেই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 14 বার ব্যাকগ্রাউন্ড মিউজিকটার জন্য ফিরে যাবো সেরকম ব্যাপার নয়। তবে ওভারঅলে ভালো লেগেছে, এবং প্রকাশ রাজের কাজ ভালো লেগেছে অ্যাকচুয়ালি। এবং যদি আমাকে কন্ট্রোভার্সি নিয়ে বলতে বলো, কন্ট্রোভার্সিটা আমার মনে হয় যে আনইনটেনশনাল তো ঠিক আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার মনে হয় সবকিছু নিয়ে সবার মানে গায়ে মাখার কোনো প্রয়োজন নেই। মানে যদিও ফ্যানদের একটু আমি মানে ফ্যানদের খারাপ লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমার মনে হয় না যে মানে প্রভাসকে এই ট্যাগ দিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ভুল করেছে বলে। সে রণবীর কাপুরের বেলাও করেছিল, এবং এখানেও যেহেতু বক্স অফিসের জায়গাটা রয়েছে, এবং বক্স অফিসে প্রভাসের খুব সাউন্ডেড ওপেনিং ডে কালেকশন যদি দেখা যায়, সেটাই স্ট্যাটিস্টিক্স বলছে, তো সেই জায়গা থেকেই তাকে এই ট্যাগটা দেওয়া হয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমি যেটা আমার একটা ভিডিও করেছি, আমি সেখানে আমি বলেছি যে একটা হয় হচ্ছে যে ইনফ্লুয়েন্সের জন্য সুপারস্টার, আর একটা হচ্ছে বক্স অফিসের জন্য সুপারস্টার। তো শাহরুখ খানের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আমি দেখছি শাহরুখের ফ্যানরা রেগে গেছে, এবং পরবর্তীতে আমি দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি শুধুমাত্র শাহরুখের ফ্যানরা নয়, তেলেগু সুপারস্টার যারা রয়েছে অন্যান্য, রামচরণ, আল্লু অর্জুন, তাদের ফ্যান্সরাও নাকি রেগে গেছে, এবং তারাও জিনিসটাকে নিয়ে হায়দ্রাবাদে মানে তেলেঙ্গানাতে একটু প্রবলেম হচ্ছে। তো আহ, তাদের অ্যাকচুয়ালি জানি না আমি রাগের কি কারণ হচ্ছে। শাহরুখের ফ্যানদের একটু রাগের কারণ হচ্ছে কারণ শাহরুখকে অ্যাকচুয়ালি বলা হয় দেশের সব থেকে বড় সুপারস্টার, গ্লোবাল সুপারস্টার, এরকম ট্যাগ বিভিন্ন দেয়া হয়েছে। তবে আমার মনে হয় এটা মাথা ঘামানোর কোনো বিষয় নেই, শাহরুখ খান নিজে এগুলো নিয়ে কখনো বদার্ড নয়। এবং আমি ব্যক্তি জীবনে শাহরুখ বা এম এস ধোনি যাদেরকে প্রচন্ড পছন্দ করি, তাদের যে তাদের যে ফিলোসফি, সেটাতে আমি বিশ্বাস করার চেষ্টা করি। তো এম এস ধোনি যেরকম চিরকাল বলে যে কাজ করে যাও, রেজাল্ট তোমার হাতে নেই, তুমি কাজটার উপরে ফোকাস করতে পারো, আমি সেটাও যেরকম ভাবি, ব্যক্তি জীবনে ফলো করার চেষ্টা করি। সেমলি শাহরুখ প্রচন্ড বেশি কনফিডেন্ট, এবং সেই তুচ্ছ জিনিসপত্রগুলো নিয়ে এগুলো তার মাথাতেও আসে না, এবং সে জানে যে নিজে তার পরবর্তী ছবিতে সে কি করবে, এবং তার সুপারস্টারডম অক্ষুণ্ণ থাকবে চিরকাল, এবং আমি সেটাতেই ট্রাস্ট করি। তো আমার এগুলোতে মানে আমি শাহরুখের ফ্যান হিসেবে আমার এগুলোতে কিছু যাই আসে না যে কে কাকে কি ট্যাগ দিল না দিল। বক্স অফিসে যে দিয়েছে রিজনেবল, ঠিক আছে, অসুবিধার কিছু নেই। রূপম? দেখো সাগর নীল তো যে কথাগুলো বললো সেটার সাথে আমি বেশিরভাগই এগ্রি করি। আমার যদি আমি প্রথমে টিজারটার কথা বলি, তো আমার টিজারটা খুবই ভালো লেগেছে, আমি টিজারটা এনজয় করেছি। এবং দেখবে গতকালকের ভিডিওতে আমি কিন্তু কোনোভাবে অ্যানিমালের নাম মানে মেনশনই করিনি, মানে বলিনি, ওখানে কম্প্যারিজনে আসিনি। আমি টিজারটা এনজয় করেছি, ভালো লেগেছে। এবং সব থেকে ভালো লেগেছে যে ডিরেক্টর নিজের একটা সিগনেচার রাখতে চায়, তার প্রত্যেকটা কাজে এই সিগনেচার গুলো রাখলে ভালোই লাগবে। এবং কালকে গোটা দিনটাই মোটামুটি ওয়েট করেছি, হঠাৎ করে রাত্রেবেলা টিজারটা আসে, এবং আসার পরে তো একটা ব্লাস্ট হয়ে যায়। আজকে আলোচনা হচ্ছে, এবং দেখো না 4 বছর পর অ্যানিমাল নিয়ে এখন আলোচনা হয়। তো স্পিরিট নিয়ে যে আগামী কত বছর আলোচনা হবে এটাই দেখার। এবার কয়েকটা পয়েন্ট আছে, কয়েকটা ভ্যালিড প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রণবীর কাপুর এবং শাহিদ কাপুর যে লেভেলের অ্যাক্টর, প্রভাস কি সে লেভেলের অ্যাক্টর, একটা প্রশ্ন আছে, এবং প্রশ্নটা আমার মনে হয় খুব ভ্যালিড, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় বাঙ্গা ইসলামের বিশ্বাস তুমি রাখো, ঠিক আছে, অ্যাটলিস্ট তা মানে তার উপর, সেই ডিরেক্টরের উপর তুমি ভরসা রাখো, আমি সেটা বাঙ্গার উপরে রাখি। এবার আমি কালকে সাগর নীলকে এই কথাটাই বলছিলাম, আজকে আমি ভিডিওতে এই কথাটা বলেছি, সেটা হচ্ছে অ্যানিমাল ছবিটার কিন্তু প্রথম টিজারে সুপারস্টার কথাটা ইউজ করা হয়নি, প্রথম অ্যানাউন্সমেন্টে, তারপরে ওটা এসেছিল, সুপারস্টারটা তারপরে ইউজ করে। কিন্তু যখন রণবীর কাপুরকে সুপারস্টার বলে, আমি তখনও দেখেছিলাম বহু লোক এই কথাটা বলছিল রণবীর কাপুর সুপারস্টার নয়, ঠিক আছে, রণবীর কাপুরকে সুপারস্টার দিয়ে ডিফাইন করা যাবে না, এরকম ধরনের কথা কিন্তু ছবি আসার আগে থেকে উঠেছিল। কিন্তু তারপরে তাকে সুপারস্টার মেনে নেওয়া হচ্ছে, এবং রণবীর কাপুর নিজে ওই ট্যাগটাতে মানে তার একটা সংকোচ ছিল যে না এই ট্যাগটা ইউজ করবো না, কিন্তু ডিরেক্টর মনে করেছে রণবীর কাপুর এই ট্যাগটা ডিজার্ভ করে, এবং এখন তো রণবীর কাপুরকে সুপারস্টার বলা হচ্ছে। তো আমার মনে হয় যে প্রভাসের মধ্যে যে পোটেনশিয়াল দেখেছে পরিচালক, যে কারণে তাকে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার বলেছে। কিন্তু ওরা কথা বলে, বিগেস্ট বলুক বা না বলুক,
শাহরুখ খান যখন আর পরে দা কিং করবে তখনও সুপারস্টার ট্যাগ ইউজ করবে না, তখন একটাই আসবে SRK, নাম তো শোনাই হোগা, এরকমই কিছু আসবে। তো সুপারস্টার ট্যাগ শাহরুখ খানের আগে বসানো হোক না বসানো হোক কিচ্ছু যায় আসে না। যেটা ও বললো যে শাহরুখ খান হচ্ছে গ্লোবাল সুপারস্টার। এবার ফ্যান্সদের খারাপ লেগেছে, ফ্যান্সরা এটা নিয়ে ইস্যু করছে, আমার মনে হয় এটাও ভ্যালিড। ফ্যান্স তারা, তাদের খারাপ লাগবে, তারা এটা বলবে, তারা বলতেই পারে, এটা নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই। তবে আমার মনে হয় যে প্রভাসের মধ্যে পোটেনশিয়াল আছে কিনা, প্রভাস সেই লেভেলের পারফরমেন্স অ্যাচিভ করতে পারবে কিনা, এই প্রশ্নটা এখনই করার জায়গা না। তার কারণ আমাদের এটাও মনে রাখতে হবে যে অর্জুন রেড্ডিও ওই ডিরেক্টর বানিয়েছে, তাও বিজয় দেবরকোন্ডাকে নিয়ে। ঠিক আছে, তো আমি পরিচালকের উপর ভরসা রাখছি। আর দেখো না এই বিবেক ওবেরয়, তার কেরিয়ার গ্রাফ কি ছিল, এই ছবিটা আসার পর থেকেই দেখো না বিবেক ওবেরয় কত কাজ পেয়ে যাবে। এবং ববি দেওয়ালের নামটাও আমরা ভাবতাম ববিকে নিচ্ছে, এটা হয়তো আমাদের অনেকের মনেই মনে হয়েছে, কিন্তু ববিকে যে লেভেলে প্রেজেন্ট করে দিয়েছে ও, এই দেখো ছবি আসার পরে বিবেক ওবেরয় আলটিমেটলি কোথায় পৌঁছে যায়, বিবেক ওবেরয়ের নাম কোথায় চলে যায়। তো আমি ভাঙ্গার ওপরে বিশ্বাস রাখছি। অ্যানিমাল যে আমার ভীষণ পছন্দের ছবি এমন তো নয়, কারণ আমি মানে সেই ছবিটাকে কখনোই একটা বেস্ট ফিল্ম বা দারুণ ছবি বলি না, কিন্তু সেই ছবিটার মধ্যে আমার অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো সেই পরিচালকের ক্রাফট কি সেটা বুঝিয়ে দেয়। তো আমি স্পিরিট নিয়ে ডেফিনেটলি আশাবাদী। আর স্পিরিট একটা অন্য জনের ছবি হতেই পারে। আমি তো এখনো মনে করি যে হিন্দি ছবি যদি টিজার বা ফার্স্ট লুক আসে, ডন টু লেভেলের কিছু আসতে পারে না। ডন টু ওই যে অ্যানাউন্সমেন্টটা 2011 সালে, সেটা আজকে দেখলেও ভয়ানক গুজবাম্পস দেয়। তা বলে কি আমি জওয়ানের অ্যানাউন্সমেন্ট মস্তি পাইনি? তো আমার মনে হয় সেটাই যে আপাতত স্পিরিটটায় আমি মজা পেয়েছি, আমি স্পিরিট নিয়ে এক্সাইটেড। বল অরিত্র দা, আমার আমার অডিও টিজারটা শুনে কি মনে হয়েছে যে বাংলা মনে হয়, দেখো এটা নাও হতে পারে, ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমার মনে হয়েছে যে এইবারে একটু মানে ওর যেটা একটা অ্যাপ্রোচ থাকে যে একটু আমি মানে একটু শকিং কিছু করবো, এবারে হয়তো শক ভ্যালুটাও দিতে চাইছে না। ঠিক আছে, রাদার যেটা ওয়ার্ল্ড আমি ট্রু থাকবো সেটা দিই, মাইট বি সেটা হতে পারে, এটা একটা হতে পারে। তাই জন্য হয়তো সিচুয়েশন ওয়াইজ মিউজিকটা ডিজাইন করেছে, বিকজ আগের দুটো ছবিতে হচ্ছে মিউজিকটা, ধরো অর্জুন রেড্ডি তো একটা লাভ স্টোরি বা কবির সিং একটা লাভ স্টোরি, বাট সেখানে ওই যে পার্টিকুলার ওই ক্যারেক্টারটাকে যে বিজিএমটা দিয়েছিল, সেই বিজিএমটা কিন্তু প্রচন্ড ক্যাচ, মানে প্রচন্ড মানে ইনফেকশিয়াস, মানে তুমি প্রথমবার শুনলেই তোমার মনে হবে লুপে শুনি। এটা অর্জুন রেড্ডির ক্ষেত্রেও ছিল, অ্যানিমালের ক্ষেত্রে তো নেক্সট লেভেলে গিয়ে আছে। তো সেইটা ছিল, আমার মনে হয় সেইটা এবারে সে করবে না, একটু কনভেনশনাল স্টোরি টেলিং, একটু যাতে সব অডিয়েন্স দেখতে পারে, মাইট বি সেটা হতে পারে, মাইট বি দ্যাট ইজ এ পসিবিলিটি, এটা হতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে, দেখো যেটা এই যে কথাটা রূপম তুললো যে আহ, অভিনেতা হিসাবে যে ব্যাপারটা, যে প্রভাস নাকি রণবীর কাপুর নাকি শাহিদ কাপুর, তো দেখো এইটা মানতেই হবে, এটা কোনো দিক থেকেই এ নয়। প্রভাস স্টার হিসেবে রণবীর কাপুরের থেকে অনেক বড়, বিশাল ফ্যান হুম। ফলোয়িং আছে, সব আছে। বাট রণবীর কাপুরকে নিয়ে যে জিনিসটা একবার করে ফেলেছে বাংলা, ওইটা কিন্তু বারবার রিপিট হবে না। ওটা একমাত্র হবে রণবীরকে না। নিয়েও যে মানে বারবার রিপিট হবে সেটাও নয়, মানে সেটাও সেটা নয়। বলা, সেটা অ্যানিমাল পার্কে দেখতে পাবো। বাট রণবীর কাপুর যে স্টেচারের অভিনেতা এই মুহূর্তে, ইন্ডিয়ার বিগেস্ট অ্যাক্টর যদি কেউ হয়ে থাকে, মানে নাম্বার ওয়ান অ্যাক্টর যদি কেউ হয়ে থাকে মেইন স্ট্রিমের মধ্যে, দ্যাট ইজ রণবীর কাপুর, নো ডাউট। এবার সে যেটা করতে পারে ওটা প্রভাস কোনোদিনও করতে পারবে না। হ্যাভিং সেড দ্যাট, এটাও সত্যি যে প্রভাসের মতো স্টারডাম রণবীর কাপুরের নেই। ঠিক আছে, আর এই যে স্টার সুপারস্টার এই যে কথাটা বলা হচ্ছে, এই যে সাগর নীল যে বললে ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে, এটারও কিন্তু একটা টাইম টু টাইম কিন্তু এই জিনিসটা চেঞ্জ হতে থাকে। মানে ধরো তুমি যদি আজকে এই কথাটা 70-এর দশকে বসে বলতে, তুমি বলতে অমিতাভ বচ্চন ইজ দ্য বিগেস্ট স্টার ইন্ডিয়া হ্যাজ এভার সিন। আবার তুমি যদি লেট 60s-এ আর্লি 70s-এ এই কথাটা বলতে, তাহলে তুমি রাজেশ খান্নাকে নিয়ে সেম কথাটা বলতে। তো এটা পিরিয়ড টু পিরিয়ড চেঞ্জ হতে থাকে, এবং দেখবে স্টারদেরও খারাপ সময় আসে, ভালো সময় আসে। ঠিক আছে, যেরকম শাহরুখ খানের একটা গোল্ডেন রান ছিল, মানে মিড 2000 থেকে শুরু করে 2013-14 অব্দি, চেন্নাই এক্সপ্রেস অব্দি একটা গোল্ডেন রান ছিল ওই সময়টাতে, মানে যে ছবি করছে সোনা। তারপরে শাহরুখের একটু ডাউনফল হলো, সেই সময়টা সালমান খানের গোল্ডেন রান ছিল। তো এরকম ভাবে ওই জিনিসটা চেঞ্জ হতে থাকে। আমির খানের একটা টাইম ছিল গোল্ডেন রান ছিল। তো এটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করতে থাকে। মানে ধরো এই যে 90s-এ শাহরুখের ছবি যখন খুব চলছে, ডিডিএল যে একটা গ্লোবাল ফেনোমেনা হচ্ছে, তখন কিন্তু শাহরুখের ছবি কিন্তু মেট্রোজ এর বাইরে টায়ার টু টায়ার 3 সিটিতে কিন্তু ওয়ার্ক করতো না। মানে সেই লেভেলে পেনিট্রেশন কিন্তু ছিল না, যেটা গোবিন্দা বা অজয় দেবগন বা সুনীল শেট্টি বা অক্ষয় কুমারের যে পেনিট্রেশন পাটনা ইউপিতে আছে, ওই ধরনের ছবি করে, জানওয়ারের মতো ছবি বা দিলওয়ালের মতো ছবি, দিলওয়ালে মানে আমি অজয় দেবগনের দিলওয়ালের কথা বলছি, বা গোবিন্দা যে ছবিগুলো করতো, তো মাস লেভেলে পেনিট্রেশন কিন্তু
ডেফিনেটলি এদের বেশি ছিল, 90s এর কথা বলছি। সানি দেওলের যে লেভেল অফ পেনিট্রেশন ছিল, সানি দেওলের যে লেভেল অফ স্টারডাম ছিল, মানে এতে টায়ার 2 মানে গ্রাম মফস্বল এইসব জায়গাতে, সেটা মেট্রো স্টারসদের ছিল না, মানে আমির খানের ছিল না, সালমান খানের সেই টাইমে ছিল না। তো এই যে স্টারডামের যে ব্যাপারটা, এটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে, ঠিক আছে? তো এই যে গ্লোবাল সুপারস্টারও যে বলা হচ্ছে, ডেফিনেটলি ইনফ্লুয়েন্সের দিক থেকে শাহরুখ খান যেহেতু এনআরআই ডায়াসপোরাকে কেটার করেছে, অনেক কিছু করেছে, বাইরে মানে মার্কেটটাকে যাতে এক্সপ্যান্ড করা যায়, এবং সেটা কিন্তু তাকে নিয়ে যে ছবিগুলো আদিত্য চোপড়া বানিয়েছে, যে ওয়েস্টার্ন আর ইস্টার্নের ফিউশন, সেখান থেকে কিন্তু এসছে, যেটা শাহরুখের একার কিন্তু ওই ইমেজটা কিন্তু নিজে কয়েন করেনি। সেটা যে ডিরেক্টর, যে প্রডিউসাররা সেই সময় ওর সাথে কাজ করেছে, ইন্ডিয়ার ইকোনমি যেভাবে ওপেন হয়েছে, সেখান থেকে একটা সেই বাই প্রোডাক্ট তৈরি হয়েছে। সেটা ডেফিনেটলি খুবই মানে দারুণ ব্যাপার, এবং শাহরুখ খান সেটার জন্য তার পরবর্তীতে খুব খেটেছে ওই ইমেজটাকে যাতে মেনটেন করে রাখতে পারে, সেগুলো করেছে। বাট মানে এইটা যে একদম একটা ফিক্সড জায়গা, সেটা কিন্তু নয়, ঠিক আছে? 1 নম্বর পজিশনটা কিন্তু এদিক ওদিক চেঞ্জ হতে থাকে। এবার প্রভাসের ক্ষেত্রে যে জিনিসটা সন্দীপ রেড্ডি বাঙ্গা বলছে, সেটা প্রভাসের কিন্তু সত্যি বাহুবলীর পরে তো একটা টাইম তো শুরু হয়েছে যেখানে প্রভাসকে নিয়ে বড় বড় প্রজেক্ট মাউন্ট হচ্ছে। তুমি দেখো তার একটা সব থেকে ছোট সিনেমা রাজা সাহেবের বাজেট কত, সব থেকে ছোট ছবি, ওটা কিন্তু খালি তেলেগু মার্কেটকে টার্গেট করেই হয়েছে, কিন্তু সেটারই বাজেট তুমি দেখো কত বেশি। তো এই জিনিসপত্র তো হচ্ছে, কালকির মতো ছবি আজকে এটা প্রভাসকে ছাড়া হবে না, সালারের মতো ছবি হচ্ছে, তো বড় বড় ছবি হিট দিয়েছে সে। তার খারাপ ছবি যে ব্যবসা করেছে, যে ওপেনিং দিয়েছে, আদি পুরুষের মতো ছবি যা ওপেনিং দিয়েছে, বা রাধেশ্যামের মতো ছবি যা ওপেনিং দিয়েছে, সেগুলো তো সত্যিই তো স্টারডাম না থাকলে তো হয় না। এবং তাকে কিন্তু নর্থ ইন্ডিয়ার বিসি সেন্টার্সে এখনো লোকে বাহুবলী বলেই চেনে, প্রভাস বলে চেনে না, বাহুবলী বলে চেনে। তো এই জিনিসটা তো হয়েছে, যেটা হয়তো আল্লু অর্জুনের এর পরবর্তীতে হবে, বিকজ পুষ্পা 2 পেনিট্রেশন ওই লেভেলে হয়েছে। তো এবার আল্লু অর্জুনের হয়তো নেক্সট 5 বছর 7 বছর ওই জায়গাটা সে পাবে। এটা হতেই থাকে, এটা কিন্তু একটা সাইক্লিক ব্যাপার। আর সেকেন্ড কথা হচ্ছে যে কোন ডিরেক্টর কাকে কিভাবে মাউন্টিং দেবে। ধরো শাহরুখ খান যেরকম সুপারস্টার লেখে না, বাট জওয়ানে কিন্তু অ্যাটলি লিখেছে সুপারস্টার শাহরুখ, সুপারস্টার শাহরুখ খান কিন্তু জওয়ানে কিন্তু অ্যাটলি লিখেছে। তো এটা তো ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে না, যে ডিরেক্টর কি ধরনের ছবি বানাচ্ছে এবং হিরোকে কিভাবে প্রজেক্ট করছে। তো সন্দীপ রেড্ডি বাংলা যদি মনে করে যে প্রভাস হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট স্টার, এবং আমি তাকে এমন একটা মাউন্টিং দেবো বা এমন একটা ভাবে প্রেজেন্ট করবো যেটা কেউ দেখেনি, তাতে প্রবলেম তো আমি দেখি না। এবং প্রত্যেকটা জিনিসই গায়ে মেখে নেওয়া, সেটা আল্লু অর্জুনের ফ্যান্সরা মাখুক, রামচরণের ফ্যান্সরা মাখুক, বা এসআরকে ফ্যান্সরা মাখুক, এটা কোনো প্রয়োজন নেই আর কি। মানে এটা আননেসেসারি কথা আর কি, ঠিক আছে? মানে খুবই বোকা বোকা জিনিস আর কি আমার মনে হয়। আর আমি তো জানতে পারলাম না কি বিকেল বেলা, মানে বিকেল না রাত্রির বেলা, মানে আমি সাগর নীলের ভিডিও দেখে জানতে পারলাম যে এটা নিয়ে একটা কোনো কন্ট্রোভার্সি হচ্ছে আদৌ, আমি জানতাম না। না না, কন্ট্রোভার্সি হয়েছে। আর রূপম দা একটা কথা যেটা বললো যে যে মানে রণবীর কাপুরের পারফরমেন্সে সন্দীপ আমাদের প্রভাস দিতে পারবে না, কিন্তু আমার মনে হয় কি বলতো যে ওই মানে সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি আশা করি মানে আমি মানে মনে করি তাকে বুদ্ধিমান, না না এবং যদি সে আমি সত্যি বুদ্ধিমান হয়। না না আমি ওটা বলছি না। আমি যেটা বলেছি সেটা হচ্ছে রণবীর কাপুর, শাহিদ কাপুর পারফরমেন্স লেভেলে, যেটা অরিত্র অ্যাড্রেস করলো, প্রভাসের থেকে অনেক বেটার। কিন্তু আমি এটাও বলছি যে প্রভাস যদি ওরকম পারফরমেন্স প্রভাস আমরা দেখিনি, কিন্তু এটাও তো প্যারালালি ঠিক যে বিজয় দেবরকোন্ডা তার থেকে কিংডম বলি বা বিজয় দেবরকোন্ডার ওই লেভেলের পারফরমেন্স হাতে কোনো 2-3টেই আছে, এবং ওর যেটা বেস্ট পারফরমেন্স সেটাও কিন্তু সন্দীপ রেড্ডি বাংলার হাত ধরেই এসেছে। তো এখনই এটা বলা ঠিক নয় যে প্রভাসকে দিয়ে একটা ব্যাপক পারফরমেন্স বের করা যাবে না, আমি এটা বলছি। না, না আমি দেখো, আমি আমি বলছি ডিফার আমি করি, একটা এই কথাটা সম্পূর্ণ, ডিফার করি। দেখো আমি 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 এক এক সেকেন্ড সেকেন্ড আমি এক আচ্ছা বলো বলো। এক সেকেন্ড, আমি এই বিজয় দেবরকোন্ডার ব্যাপারটা বলে দিই রূপম। বিজয় দেবরকোন্ডার নানির সাথে একটা ছবি আছে ইয়েবাডে সুব্রমণিয়াম বলে, যেটা অনেক আগে করেছিল, ওটাতে অ্যাকচুয়ালি নানি হিরো, বিজয় দেবরকোন্ডা সাপোর্টিং অ্যাক্টর। ওটা নাগ অশ্বিনেরই ছবি, ঠিক আছে? তো ওই আমি ছবিটাতেও কিন্তু ওর দেখেছি পারফরমেন্স ভালো। বা ওটা পেলি ওটা চোপড়ু তুমি একটা ভিডিও ওটা তুমি একটা ভিডিওতে বলেছিলে, আমি ওটা দেখেছি এই ছবিটা। বলো তারপরে বলো তুমি তুমি বলো। দেখবে, পেলি চোপলু বলে একটা ছবি আছে, ওখানে ওর পারফরমেন্স ভালো। ইভেন ডিয়ার কমরেড চলেনি, বাট ওখানে ওর পারফরমেন্স ভালো, ঠিক আছে? তো এরকম নয় যে খালি অর্জুন রেড্ডিতেই পারফরমেন্স ভালো, হয়তো সব ছবি চলেনি বা সব ছবির ইম্প্যাক্টটা অর্জুন রেড্ডির মতো হয়নি, বাট বিজয় দেবরকোন্ডা কিন্তু পারফরমেন্স কিন্তু অনেক ছবিতেই ভালো। ইভেন গীতা গোবিন্দমের মতো ছবিতেও কিন্তু একটা অন্য রকমের পারফরমেন্স, অ্যাংরি ইমেজ নয়, ওটা অন্য রকমের পারফরমেন্স কিন্তু সে দিয়েছে। না আমার মনে হয় যে অর্জুন রেড্ডিতে ওর পারফরমেন্সের যা ইম্প্যাক্ট, ইন্টেন্স পারফরমেন্স যা দিয়েছে সেটা ব্যাপক, মানে সেটা ব্যাপক। তুমি দেখো প্রভাস সেটা তো হচ্ছে ডিরেক্টরের মানে একটা হ্যাঁ ভালো একটা ভালো ডিরেক্টর যখন পরিচালনা করছে। মানে শাহিদ কাপুরের তো ধরো তেরি বাতো মে এসা উলঝা দিয়া তো ইম্প্যাক্ট নেই,
মানে তেরি ইম্প্যাক্ট বাতো নেই। ম্যান হ্যাঁ, শাহরুখ মানে শাহিদ কাপুরের তো পারফরমেন্স বেরোচ্ছে না, কিন্তু যখন অভিষেক চবের হাতে পড়ছে, সেখানে যখন টমি সিং পাচ্ছে, বা ধরো হেদার পাচ্ছে, যখন হায়দার বিশাল ভারতীর হাতে পড়ছে তখন উড়িয়ে কামিনে। দিচ্ছে। তো কিন্তু শাহিদ কাপুর তার মানে কি, অ্যাক্টর অলরেডি ভালো, ভালো ডিরেক্টরের হাতে পড়ছে তখন ভালো করছে। কিন্তু প্রভাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারি না যে ও মানে এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টর। প্রভাস ভালো অ্যাক্টর, মানে ভালো হিরো, মানে অ্যাক্টিং সে পারে, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে আর কি। মানে এরকম নয় হুম। যে মানে রণবীর কাপুর লেভেলে বা শাহিদ কাপুর যে লেভেলের অভিনেতা, সেই লেভেলের অভিনেতা নয় প্রভাস, মানে না, পুরো সেটা তো ফিল্মোগ্রাফি। আমি যেটা বলছি, না, সেটা তো আমি দেখো বলছি, আমি সেটা তো আমি আমি যেটা বলছি। বলছি হ্যাঁ, সেটা হুম, আমি যেটা বলছি বল বল সেটা বল। হচ্ছে যে আমার মনে হয় সন্দীপ রেড্ডি বাংলা বুদ্ধিমান, এবং যদি সে বুদ্ধিমান হয় তাহলে প্রভাসকে দিয়ে সে এমন কিছু করানোর চেষ্টা করবে না যেটা সে তার প্রিভিয়াস ছবিগুলোতে তার হিরোদেরকে দিয়ে বা লিড অ্যাক্টরদেরকে দিয়ে করানোর চেষ্টা করেছে। ঠিক আছে, যদি করানোর চেষ্টা করে সেক্ষেত্রে জিনিসটা রিস্কি হবে। এবার যদি প্রভাস ডেলিভার করে দেয় তো ভালো কথা, কিন্তু জিনিসটা ডেফিনেটলি রিস্কি হবে। আর আমার মনে হয় যে সন্দীপ রেড্ডি বাংলা অ্যাকচুয়ালি যে হিরো ইমেজটা প্রভাসের রয়েছে সেটাকেই নেক্সট লেভেলে নিয়ে যাবে, অ্যাক্টর ইমেজটাকে বের করবার চেষ্টা করবে না। এটাই এটাই আমার মনে হয় যে উচিত কাজও হবে কোথাও একটা প্রভাসকে নিয়ে ছবি করলে। এবং সন্দীপ রেড্ডি বাংলা একটা ইন্টারভিউতে বলেও ছিল যে প্রভাস কিভাবে রিয়াক্ট করবে এটা দেখবার জন্য, সম্ভবত বারাদ্দার জাঙ্গানের ইন্টারভিউতে, যে প্রভাস কিভাবে রিয়াক্ট করবে এটা দেখবার জন্য অডিয়েন্স অপেক্ষা করে। তো সেটার মধ্যে কিছু একটা এক্স ফ্যাক্টর রয়েছে, এবং যেটা ছাত্রপাতির মতন ছবিতে, যেটা সালারের মতন ছবিতে অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্ক করে ব্রিলিয়ান্টলি। হুম, এবং আমার মনে হয় যে সেটাকেই ও আরো নেক্সট লেভেলে নিয়ে যাবে স্পিরিটে। একটা সত্তাটাকে হয়তো আমার মনে হয় যে সেই লেভেলের অ্যাক্টিং যেটা মেবি রণবীর কাপুর দিচ্ছে সেটা হয়তো বের করবার চেষ্টা করবেও না। আর সেটা তখনই বেরোয় যেরকম অরিত্রদা একটা কথা বলছে, ভালো ডিরেক্টরের হাতে পড়লে ভালো একটা তখন একটা ওরকম পারফরমেন্স বেরোচ্ছে। সেরকমই ভালো ডিরেক্টরের সঙ্গে মানে ব্যাপারটা ভাইসে ভার্সা আর কি, মানে একটাকেও ভালো হতে হবে, সেও অন টেবিল কিছু এক্সট্রাঅর্ডিনারি আনবে, তখন ডিরেক্টরও তাকে পুশ করবে যে আচ্ছা ঠিক আছে তুমি আরো আরো ভালো করার চেষ্টা করো বা হোয়াট এভার, আমরা এই সিনটাকে অন্যরকম ভাবে করতে পারি। কিন্তু একটা যদি নিজে থেকে অন টেবিল কিছু না আনে, যেটা প্রভাসের পক্ষে রণবীর কাপুর লেভেলে অন টেবিল আনা ডেফিনেটলি একটা হিসেবে ডিফিকাল্ট হবে, তার মনে হয় না যে সন্দীপ রেড্ডি বাংলা চেয়ে ওটাকে জোর করে আর কি মানে ওই দিকটা ট্যাপ করতে পারবে বলে। আর যদি ট্যাপ করতে পারে সেটা সেটা ছবি দেখলে বুঝতে পারবো। তবে ওটা ডেফিনেটলি যে প্রভাসের পারফরমেন্স কিরকম হয় এবং সন্দীপ রেড্ডি বাংলা প্রভাসকে নিয়ে কি করতে চাইছে এটার দিকে অবশ্যই আমাদের সকলের চোখ থাকবে। কিছু ডিরেক্টর হয় যারা অ্যাকচুয়ালি একটাদের থেকে ভালো পারফরমেন্স বের করতে পারে, আমাদের বাংলাতে সৃজিত মুখোপাধ্যায় আছে যে একটাদের থেকে ভালো পারফরমেন্স বের করতে পারে, সেরকমই সন্দীপ রেড্ডি বাংলাও পারেন। এবার দেখা যাক যে সেটা মানে হয় কিনা। রাজামৌলির ছবিতে যে প্রভাসকে ইউজ করে না বাহুবলীতে, বাহুবলীতে প্রভাসের পারফরমেন্স খুবই ভালো, মানে খুবই দারুণ পারফরমেন্স দিয়েছে সে। বাট তুমি দেখবে যে তার হাতে কিন্তু অনেক কিছু আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে যেটা দিয়ে কিন্তু ছবিটার লেভেলটা বাড়ছে। মানে এরকম নয় যে ওটা খালি ওই হিরোর পারফরমেন্সেই দাঁড়িয়ে আছে। আর ওয়াঙ্গার সিনেমাগুলো কি মোর অফ আ ক্যারেক্টার স্টাডি, পুরোটাই দাঁড়িয়ে আছে কিন্তু অ্যাক্টরের পারফরমেন্সের ওপর। দুজনের ফিল্ম মেকিং অ্যাপ্রোচটা কিন্তু আলাদা। তো রাজামৌলির ছবিতে যে হিরো ধরো মারাত্মক ওয়ার্ক করছে, সে কিন্তু যে অন্য ছবিতেও সেম লেভেলের ওয়ার্ক করবে সেটা কিন্তু নয়, কিন্তু কারণ দুজনের ফিল্ম মেকিং এর প্রসেসটাই আলাদা। রাজামৌলিটা হচ্ছে স্পেকটাকেল বেসড ছবি, ঠিক আছে, ওই সেট পিসের মধ্যে একটা হিরো পারফর্ম করছে। রাজামৌলির কিন্তু উদ্দেশ্যটা কিন্তু হিরোকে সেলিব্রেট করা কিন্তু নয়, তুমি দেখবে ও কিন্তু হিরোকে সেলিব্রেট করে না। প্রশান্ত নীল বরং হিরোকে সেলিব্রেট করে। রাজামৌলির কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে স্পেকটাকেল সিন ডিজাইন করবো যেটা দিয়ে আমার গল্পটা এগোবে এবং সেই স্পেকটাকেলটার মধ্যে কি ইনোভেটিভনেস আনবো। আর সন্দীপ রেড্ডি বাংলার কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু হচ্ছে যে আমি ক্যারেক্টার স্টাডি করবো, আমি ক্যারেক্টারের মোমেন্টস এর উপর বার করবো। ওর কিন্তু সিন গুলো হচ্ছে যেগুলো বেস্ট সিন অ্যানিমালের, সেগুলো কিন্তু ক্যারেক্টার মোমেন্টস, সেগুলো কিন্তু অ্যাকশন নয় বা কিছু অন্য কিছু নয়, কিন্তু মানে উপরের লেয়ারটা নয়, ওটা কিন্তু ক্যারেক্টার মোমেন্টস। যে রণবিজয় বালবির ক্যারেক্টারটা এরকম। তো সেই দেখো, ক্যারেক্টারটা কিভাবে প্রভাসকে দিয়ে করায় সেটাই দেখার মতো হবে। প্রাভা সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রিভিয়াস দুটো ছবি না তিনটে ছবি বলছি, যাই দুটো দুটো ছবি বলছি, দুটো ছবির ক্ষেত্রে যে প্রোটাগনিস্ট তাদের ক্ষেত্রে তাদের তাদের যদি আমরা দেখি স্পেশালি, তাদের কিন্তু ফিজিক্যালি যে ট্রান্সফরমেশন তার থেকেও যেটা বেশি ওয়ার্ক করে সেটা হচ্ছে মেন্টাল স্পেসটা। যে ওদের মানে ওরা মানসিক ভাবে কতটা ডিপ্রেসড, ওদের মধ্যে যে চেঞ্জটা আসছে এটা কিন্তু গোটা ছবি জুড়ে চেঞ্জ হতে 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 আসে, এবং সেটাই কিন্তু প্রোটাগনিস্টে আমাদের সব থেকে বেশি ভালো লাগে। এবার দেখার যে যদিও ওই জোনটা থেকে বেরোয় তাহলে ও বিষয়টাকে কিরকম ভাবে আনে। যদি ও ওইটা যদি প্রবাসের মধ্যে আনতে পারে তাহলে তো ব্যাপক, কিন্তু যদি ওটাকে এক্সপ্লোরই না করে, একদম অন্য একটা ওয়ে বার করে, তাহলে সেটাতেও কিভাবে ট্রিট করে সেটাই দেখার। তো আমার মনে হয় ও অন্যভাবেই হাঁটবে, এবার দেখার সেটা।
আচ্ছা আমরা এবার আমারও পার্সোনালি মনে হচ্ছে যে অন্যভাবেই হাঁটবে। হিরোটা যদি প্রভাস না হতো তাহলে আমি সেটা ভাবতাম না, যেহেতু প্রভাস আর আমার মনে হচ্ছে যে এবারে অনেক বেশি অ্যাকশন হেভিও হবে এবারে। বাংলা ছবি আর কিন্তু বেসিক্যালি অ্যাকশন ফিল্ম নয়, কিন্তু এবারে আমার আর মনে হচ্ছে বাংলা অ্যাকশন বেশি পরিমাণে হবে। আর আমার সব থেকে যেটা ভাঙ্গার এই মানে আমি অ্যানাউন্সমেন্টের আগের দিনে বলছিলাম ভালো লাগলো, সেটা হচ্ছে ভাঙ্গার ছবির ক্ষেত্রে তোমরা দেখবে, মানে এটা আমি কিছু কিছু পরিচালকের ক্ষেত্রে দেখি, তাদের না ফন্টের একটা স্টাইল আছে, যেখানে ক্রেডিট পড়ে সেটা একটা স্টাইল আছে, একটা কালার স্কেপ নেয়, দেখবে ভাঙ্গা রেড আর গোল্ডেন এগুলো খুব ইউজ করে। তুমি দেখো এবার পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছে, এবং কি বোল্ড ফন্ট, মানে আলাদা কিচ্ছুতে যায়নি, ওই ফন্ট গুলোর মধ্যে কোনো স্টাইল নেই, কিচ্ছু নেই, একদম বোল্ড ফন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমার মনে হচ্ছে এবার একটু অন্য কিছুই ট্রাই করবে, দেখার সেটা কিরকম হয়। তবে আমার মানে আশা আছে খুবই, যে একদম এই যে হাটকে রূপম কিছুই এই করবে। কথাটা বললে, এই কথাটা থেকে আমার একটা মাথায় এলো, ওর কালার গুলো কিন্তু ওর সিনেমার থিমটাকে কিন্তু বোঝায়। মানে ধরো অর্জুন বোঝায়। রেড্ডির ক্ষেত্রে বা এর ক্ষেত্রে দেখবে লালটা বেশি প্রিডমিনেন্ট ছিল পোস্টার ইত্যাদিতে। তো লাল হচ্ছে প্যাশনের কালার আর কি, প্যাশনটাকে ডিনোট করে। আর অ্যানিমালের ক্ষেত্রে দেখবে রয়্যাল ব্লুর ওপর মানে গোল্ড। তো গোল্ড ছিল। রয়্যালটি, এই যে বড়লোক বিজনেস ফ্যামিলি, রয়্যালটি, রয়্যাল লিনিয়েজ, এটাকে ডিনোট করছে ওই রয়্যাল ব্লু কালারটা। এবার এখানে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দিয়েছে, তো ব্ল্যাক দিয়ে কি বোঝাতে চাইছে? ব্ল্যাক অ্যান্ড দেখো হোয়াইটের আমার, তুমি দেখবে যখন প্রভাসের নামটা পড়ে না, আমি কালকে এটা বলছিলাম, প্রভাসের নামটা যখন পড়ে দেখবে গ্রে এর মধ্যে পড়ে, আমার তো মনে হচ্ছে ব্ল্যাক হোয়াইট গ্রে এভাবে আসতে পারে, এবার দেখার কিভাবে জিনিসটা করে। ব্ল্যাক আমি বললাম ব্ল্যাক হোয়াইট ডিরেক্ট করবে, এবং প্রভাসের নামটা যখন আসে দেখবে ফন্টটা আস্তে 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 গ্রে থেকে হোয়াইটে আসে। তো এখনই এগুলো ইয়ে করা খুব চাপের, তবে যাই হোক যেটাই করে ভালো করুক, আমি স্ক্রিপ্ট নিয়ে খুবই এক্সাইটেড। আমরা আমি 36 একটা একটা কমেন্টে একটা জিনিস দেখলাম, হেভি লাগলো আমার। যে দেখবে আইপিএস অফিসার বলছো তো প্রভাসকে, এবার দেখবে স্পিরিটের স্পেলিং SPIRIT, SPIটাকে উল্টো করো, দেখো আইপিএস হচ্ছে, ঠিক আছে? আর RITটাকে উল্টো করো, TIR হচ্ছে ট্যাকটিক্যাল ইনফরমেশন রিপোর্ট, যেটা একটা একটা অপারেশন হওয়ার পরবর্তীতে একটা রিপোর্ট বানায় না, ট্যাকটিক্যাল ইনফরমেশন, যে কিভাবে করেছে। তো স্পিরিটের মানে তিনটে ওয়ার্ডকে যদি উল্টো করো, তাহলে আইপিএস আর ট্যাকটিক্যাল ইনফরমেশন রিপোর্ট। তো মাইট বি হয়তো প্রভাস ইন্টেনশনালি হয়তো জেলে গেছে, মানে এটা আমি আমি আমার থিওরি নয়, আমি কমেন্টে পেলাম, খুব ইন্টারেস্টিং লাগলো বলে বলছি, যে ও হয়তো জেলে গেছে কিছু একটা বার করতে, মানে ওটা ও ইন্টেনশনালি গেছে টু এক্সপোজ সামথিং, টু ফাইন্ড সামথিং। ওখানে হয়তো কোনো ক্রিমিনালের সাথে বন্ধুত্ব করবে, সেখান থেকে একটা কোনো গ্যাং এর কাছে যাবে, কিছু এরকম হতে পারে, দেখা যাক। তবে এই ডনলির যে রিউমারটা, যেটা মানে সন্দীপ রেড্ডি বাংলা মানে এও করেছে, নিজে একটা ইভেন্টে বলেওছে যে হ্যাঁ হ্যাঁ ডনলি থাকবে। তো ডনলি কিভাবে আসে, প্রভাসের সাথে কিভাবে টাফেল হয়, ওগুলো দেখার জন্য ইন্টারেস্টিং। তো দেখা যাক কি করে বাংলা। আচ্ছা 37 মিনিট হয়ে গেছে, আমাদের আরো টপিক আছে, আমরা আলোচনাটা শিফট করি। আমি এবার যেটা যাবো সেটা স্বার্থপর। স্বার্থপর নিয়ে বলো তোমরা। না, স্বার্থপর নিয়ে বলবো, একটু দাঁড়িয়ে যাও। আপনি তার আগে এক দিবানি কি দিবানিয়াত দিয়ে আমরা কথা বলবো। এক দিবানি। দেখো আমি আমি এক দিওয়ানে দিওয়ানিয়াত নিয়ে একটাই শুরুতে কথা বলবো, সেটা হচ্ছে ছবির ইন্টারভেলের যে পয়েন্টটা, আমি সিনেমা হলে এরকম একটা হাততালি দিচ্ছি যে বেস্ট ভাই বেস্ট। আমি একটা পোস্ট দেখেছি ওই জ্যামির, ঠিক আছে, ওই ইনস্টাগ্রামে দিয়েছিল, মানে হেভি হাসি লেগেছে। ও লিখেছে এআই এসে যাবে, সারা দুনিয়ার সিনেমাকে রিপ্লেস করে দেবে, কিন্তু এক দিওয়ানে কি দিওয়ানিয়াতে যে ইন্টারভেল এটাকে রিপ্লেস করতে পারবে না। এবং ও সার্কাস্টিকলি ডিরেক্টরকে চেটেছে, তুমি ভাবো ডিরেক্টর কত অগা, ওটাকে শেয়ার করে লিখেছে থ্যাংক ইউ, এর থেকে বড় পাওয়া কি হবে। আমি ভাবি ভাই কে কে এটা বুঝতে পারেনি চাটন। তুমি ভাবো একটা মেয়ে এসে বলছে যে যে ওকে মারবে আমি তার সাথে গিয়ে শোবো, এটা ইন্টারভেল পয়েন্ট। মানে আমি এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, এর থেকে জালি, এর থেকে নোংরা আর কিছু হতে পারে না। মানে এটা কোনো সিন, এটা এটা সত্যি এটা না, কিছু। আমি আমি বলি আমি একটা পৈশাচিক আনন্দ পেয়েছি এই ইন্টারভেল ব্লকেজে, একটা পৈশাচিক আনন্দ। কারণ আমি জীবনে কোনোদিন এরকম ইন্টারভেল ব্লকেজ দেখিও নি। এবং যারা যারা সিনেমাটা দেখবে পরবর্তীতে এই ইন্টারভেল ব্লকেজটা যখন, এখন তো রূপম দা বলে দিল কিভাবে করে দিল, আর ওয়ার্ক করবে কিনা আমি জানি না, আমার জন্য তো ব্রিলিয়ান্টলি ওয়ার্ক করেছে। মানে আমি সার্কাস্টিক্যালি বলছি, বিষয়টা কিন্তু ব্যাপক ওয়ার্ক করেছে ভাই। এটা কি দেখালো, মানে এটা ইনসেপশন লেভেলে চলে গেছে। ঠিক আছে, এটা ফ্রেঞ্চ সিনেমা, সেই দেখে কোমল লাহাতার একটা মিম, একটা ইয়ে ধরেছে, জানো তো, একটা ये ভিডিও तो রয়েছে, फ्रेंच सिनेमा है। ইয়ে তো ফ্রেঞ্চ সিনেমা।
সেই সেই লেভেলে চলে গেছে ইন্টারভেল ব্লগে। আর কর্ণজিৎ পাশ থেকে একটা এমন কথা বলেছে, আমি সেটা গতকাল রূপমদাকে বলছিলাম, এখন আর আমি বলতে পারবো না পাবলিকলি, ওটা অরিত্রদাকে আমি পার্সোনালি বলবো, ঠিক আছে? এমন একটা কথা বলেছে, ঠিক আছে, এটা এত হাস্যকর, বলছে যে এভাবে অ্যানাউন্স কে করে, ঠিক আছে, মানে যাচ্ছে তাই। যাই হোক, ওই ছবিটা দেখো, আমার মনে হয় যে সিনেমাটার গানগুলো ভালো বলে এতটা মানে আর কি পাবলিক দেখতে যাচ্ছে। কারণ আমি এক্সপেক্ট করিনি, আমি তোমাদের কথা জানি না, যে ছবিটা অ্যাকচুয়ালি চলবে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা চলছে। এবং আমার হল তো হাউসফুল ছিল, আমি বেলঘড়িয়া রূপ মন্দিরে গেছিলাম। না, যদিও আমিও ভালো বড়, অপরচুনিটি দেখেছি, ভালো অপরচুনিটি যদিও খুব মানে বড় সিটার নয়, ছোট সিটার, কিন্তু হাউসফুল দেখেছি। এবং সেখানে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা গেছিল এবং তারা খুবই আনন্দ পেয়েছে ছবিটা দেখে, খুবই সেলিব্রেট করেছে, সিটি ফিটি মারছে আর কি। কারণ হর্ষবর্ধন রানের তো পুরো সিনেমাটাতেই শেরো শায়েরি পেলে গেছে এবং ডায়লগ ফায়লগ মেরে, তো সেইখানে ভালোই সিটি ফিটি পড়েছে। তো টার্গেট অডিয়েন্সটা এনজয় করেছে, আমি নিজে চোখে দেখে এসেছি। ব্যাস এই হচ্ছে ব্যাপার, তো ছবিটা চলছে। না। আর আমার দেখো ছবিটা, ধারকান, আচ্ছা ওটা কি ধারকান সিনেমার গান ছিল না? ওই অক্ষয় কুমার সুনীল শেট্টির গানটাকে ব্যবহার করেছে না ওরা সিনেমাতে? কোনটা বলো তো? এই যে একটা ধারকান 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 একটা গান ছিল না, যেখানে শিল্পা শেট্টির বিয়ে হয়ে যাচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে। সে তো দুলে কা স্যার সুহানা লাগতা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দুলহন হ্যাঁ, কা। না, ওই গানটাকেই বোধহয় একটু ব্যবহার করেছে ওটা বোধহয়। ওটা একটা পিস আছে, ওটা একটা পিস আছে, ঠিকই বলেছে, ধারকান ধারকান ঠিকই বলেছে, ওটা একটা পিস আছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমি কিন্তু দেখো ছবিটা আমার ভালো লাগেনি, কিন্তু আমি একটা অ্যানালিসিস করেছি আর কি। আমি একটা নিয়ে ভিডিও বানিয়েছি ডেডিকেটেড, আমার চ্যানেলে আসবে কাল সকালে। তো সেটা হচ্ছে কি, যে এই ছবিটা ওয়ার্ক করছে কেন, ঠিক আছে? আমার ছোটবেলায়, মানে সাগর নীল হয়তো তখন জন্ম হয়নি, 90s একটা হতো একটা লাভ স্টোরি। না না, সিরিয়াস মজার কথা বলছি না, কারণ সাগর নীল ধরো যখন দেখেছে, মানে সাগর নীল যে সময়টাতে জন্মেছে সেই সময় এই ধরনের ছবি হওয়া বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? তাই জন্য আমি বলছি যে তুমি হয়তো ওইটা দেখোনি, বা রূপম হয়তো অল্প বিস্তর দেখেছো শিওর। সেটা হচ্ছে 90s এক ধরনের লাভ স্টোরি বলিউডে তৈরি হতো, যেটার কিন্তু টার্গেট অডিয়েন্স মেট্রো ছিলই না, মানে আরবান অডিয়েন্স বা ভালো সিঙ্গেল স্ক্রিন যেগুলো আরবান মেট্রো সিটিজে রয়েছে সেগুলো ছিলই না। ওটার টার্গেট অডিয়েন্সই হতো হচ্ছে বি টায়ার, সি টায়ার, বুঝলে তো? মানে টায়ার 2 টায়ার 3 সিটিজ, গ্রাম, এইসব হচ্ছে ওদের টার্গেট। এই ছবিগুলো দুটো ফর্মুলা থাকতো, একটা হচ্ছে যে সুপারহিট গান, আর সেকেন্ড হচ্ছে যে ভাই মেয়ে ধোঁকা দিয়েছে, অবসেসিভ লাভার, ওয়ান সাইডেড লাভার, এই ধরনের কনসেপ্ট হবে। এবং এই ছবিগুলো এই টায়ার 2 টায়ার 3 সিটিজে সুপারহিট হতো। আমি এক্সাম্পল দিচ্ছি, বেওয়াফা সনম বলে একটা সিনেমা হয়েছিল, নাম শুনেছো? বেওয়াফা সনম, শোনোনি? এক্ষুনি গানটা বলবো, শুনেছো তোমরা? अच्छा सिला दिया तूने मेरे प्यार का, अच्छा सिला दिया तूने यार मेरे नहीं प्यार लूट लिया, यार नहीं लूट लिया मेरा प्यार का। সুপারহিট মিউজিক, ঠিক আছে? কৃষ্ণা কুমার বলে একজন ওতে ডেবিউ করেছিল, টি সিরিজই প্রডিউস করেছিল, খুব লো বাজেটের ছবি। টায়ার 2 টায়ার 3 সিটিজে সুপার হিট, মেট্রোতে চলেনি, ঠিক আছে? তারপরে রনিত রয় হিরো হয়ে একটা ছবি হয়েছিল, নাম হয়েছিল জান তেরে নাম। এটা দেখে প্রচন্ড, আমার কথা যদি শুনতে পাও এক সেকেন্ড অরিত্রদা, প্রচন্ড হ্যাঁ, একটু বেওয়াফা সানামের আমি জায়গা কিন্তু থেকে রূপমের আবার কথা রিপিট ক্লিয়ারলি করো। শুনতে পাচ্ছি না। না, আমি কিন্তু পরিষ্কার শুনতে আমি পাচ্ছি জানি না, কারণ আমি রেকর্ড করছি তো। না, হ্যাঁ। আমি রেকর্ড করছি তো, আমি জানি না যে এগুলো আদৌ রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। আমি মানে হঠাৎ করে যদি দেখি যে তোমার কথাগুলো নেয়নি, তখন প্রবলেম হবে। তুমি বেওয়াফা এখন কি সানাম থেকে আসছে? আরেকবার বলো। কোথা হ্যাঁ, থেকে বলবো? বেওয়াফা সানাম থেকে বলো। তো 90s একটা সিনেমা হয়েছিল বেওয়াফা সনম বলে, নাম শুনেছো? ওর গানটা বললে না এক্ষুনি না শুনবে। না। আচ্ছা, আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যার কা, तूने मेरे यार नहीं लूट लिया। এই ছবিটা টি সিরিজ প্রডিউস করেছিল, কৃষ্ণা কুমার বলে একজন হিরো ছিল, খুব লো বাজেটের ছবি, কিন্তু ছবিটা টায়ার 2 টায়ার 3 সিটিজে সুপার হিট। এই ধরনের ছবি রয়েছে, বললাম যে ফর্মুলা হতো দুটোই, যে এক হচ্ছে গান সুপারহিট হতে হবে, আর সেকেন্ড হচ্ছে ভাই ওই ওয়ান সাইডেড টক্সিক লাভার, মেয়ে ধোকা দিয়ে পালিয়ে গেছে, এই ধরনের থিম থাকতে হবে। এবার রনিত রয়ের একটা ছবি এসেছিল জান তেরে নাম, রনিত রয় হিরো হয়েছিল, সেই ছবিটা কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটিজে সুপারহিট হয়েছিল, কিন্তু মেট্রোতে চলেনি, ওই জন্য রনিত রয় হিরো হতে পারেনি। তারপরে দেখবে শাহরুখ খানের সাথে আর্মি বলে একটা ছবি করেছিল, তখন রনিত রয় এই রোগা ছিল। তো এরকম না 90s একটা ছবি, মানে এইটা একটা ট্রেন্ড ছিল,
যে এই লাভ স্টোরি গুলো মাস সেন্টারে চলতো, বুঝতে পারলে তো? এবার সেটা তারপরে যখন বড় ছবি হতে শুরু করলো, কর্পোরেট এসে গেল, ওই ওই ধরনের ছবি তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। তো এখনো তুমি যদি টায়ার 2 টায়ার 3 সিটিজে যাও, এখনো কিন্তু সেই 90s এর গানই চলে। এই যে আচ্ছা সিলা দিয়া তুনে মেরে প্যার কা, বা ও এক ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, এই ধরনের গানই কিন্তু চলে। অটো ফটোতে এইসবই চলে, তুমি দেখবে 90s এর গানই চলে। এবার ব্যাপার হচ্ছে কি, হর্ষবর্ধন রানে কিন্তু ওই সেন্টারটাকেই টার্গেট করছে। ওর সিনেমাটা কিন্তু এক্স্যাক্টলি ওই 90s এর লাভ স্টোরিটারই প্যাকেজড ইন মডার্ন। ও সনম তেরি কসম ওই টাইপেরই ছবি ছিল, একটা ওটিটিতে ফলোইং ইত্যাদি পেয়েছে, সেকেন্ড রিলিজে হিট হয়েছে। ও সেম জিনিসটা এখানে রিপিট করেছে, এবং ওই অডিয়েন্স কিন্তু এইটা দেখতে পছন্দ করে। এবং ওর কিন্তু এই ইমেজটাতে স্টিক হয়ে আরো 4-5টা ছবি করা উচিত, যাতে ওর ফ্যান ফলোইং বাড়ে। এবং তুমি দেখবে 90s-এ আমাদের মিঠুন দা বা গোবিন্দা বি গ্রেড প্রডিউসারদের সাথেই বেশি কাজ করতো। অমিতাভ বচ্চন যেহেতু বড় প্রডিউসার ডিরেক্টরদের সাথে কাজ করতো, মিঠুন চক্রবর্তী কিন্তু বি গ্রেড ডিরেক্টর প্রডিউসারদের সাথেই কাজ করতো। আর দেখবে কোয়ান্টিটি বেশি ছবি করতো। এবং মিঠুন দার টার্গেট কিন্তু আরবান অডিয়েন্স ছিল না, মিঠুন দার টার্গেট কিন্তু চিরকাল বিহার, ইউপি। এই কদিন আগে বিহারের একজন হলের মালিকের ইন্টারভিউ দেখছিলাম, সে বলছে যে আমাদের হলগুলো চলতো মিঠুন চক্রবর্তীর জন্য। হয়তো সেই ছবিগুলো কোয়ালিটি ওয়াইজ ভালো হতো না, কিন্তু মানে পয়সা ওয়াসুল। তো হর্ষবর্ধন রানে কিন্তু ডেফিনেটলি মিঠুন চক্রবর্তী, গোবিন্দা ওরা কোয়ান্টিটিতে বেশি করতো, সেগুলো কোয়ালিটি ভালো হতো না, প্রোডাকশন কোয়ালিটি ভালো হতো না। বাট ওই যে ফর্মুলাটা, ওই অডিয়েন্সের জন্য যে তাদের টেস্টের একটা লাভ স্টোরি, সেটা যে বানানো যেতে পারে, সেটাই কিন্তু হর্ষবর্ধন রানে বানাচ্ছে। এবং এটা একদম ঠিক ডিসিশন। কার্তিক আরিয়ান যদি বড় প্রোডাকশনের ব্যাকিং পে কমেডি করে একটা ইমেজ বানিয়ে বড় ছবি করতে পারে, ওটা একটা স্টারডাম অ্যাচিভ করবার রাস্তা। সেকেন্ডারি রাস্তাটা হচ্ছে যেটা হর্ষবর্ধন রানে করছে, যে আমি ছোট প্রডিউসার, ছোট ডিরেক্টরদের সাথেই করব, আর আমি টার্গেট অডিয়েন্সই হচ্ছে আমার অন্যরকম, যেটার সাথে আমার ওভারল্যাপই করবে না। তাই জন্য দেখবেন কিন্তু থামার সোশ্যাল অডিয়েন্স মিডিয়া, ওভারল্যাপই করছে না। আমি বলছি মিঠুন চক্রবর্তীর যুগে, যেমন আমার থিওরিটা হচ্ছে হর্ষবর্ধন রানের ইমিডিয়েটলি অন্য কিছুতে শিফট করা উচিত, এটা রিপিট করা উচিত না। আমি আজকে একটা ভিডিও ড্রপ করেছি, সেখানে আমি আলোচনা করছিলাম যে একটা মেবি অ্যাকশন রোমান্টিক ছবি, যে যেরকম শিবা কার্তিকেয়া করে, ধরো মা ভিডান করছে, এবার সেখানে কমেডি রয়েছে ফার্স্ট হাফে, কিন্তু তারপর সেটা বেসিক্যালি একটা সুপার হিরো ছবি, সেটা কেউ কমেডি ফিল্ম বলবে না। ও তো হর্ষবর্ধন রানে তো একটা ছবি করছে, শিলা বলে একটা ছবি করছে, ওদের ওই ওই হিরোইনটা আছে, বলো না, ওই যে আরে যে ওই জনের ডিপ্লোম্যাটের হিরোইন ছিল, যে রক্ষাবন্ধনেও ছিল, কি নাম যেন, রূপম বলো। ও আচ্ছা আচ্ছা, ওই যে মিস ইন্ডিয়া না মিস ইউনিভার্স হয়েছিল বোধহয়। হ্যাঁ, তো ওই মেয়েটার হিরোইন সুন্দর উমং কুমার আছে না, উমং কুমার ডিরেক্ট করছে, ওটা অ্যাকশন রোমান্টিক ছবি, ওটা ওই সেম জনরা করছে, যেটা তুমি বলছো। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে সোশ্যাল মিডিয়ার যুগে কি ইমেজ বলে কিছু বেঁচে থাকবে যদি এই ধরনের ছবি পরের পর করতে থাকে? মিঠুন চক্রবর্তীর সময়টাতে ধরো সোশ্যাল মিডিয়া সে অর্থে ছিল না, তো ওটা ম্যাটার করেনি মিঠুন চক্রবর্তীর কেরিয়ারের ক্ষেত্রে। কিন্তু দেখো, আমি একটা কথা বলছি এখানে, আমার মনে হচ্ছে কি, মানে খুব সত্যি কথা, এটা এই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক যে করছে, এটা কিন্তু আমরা আরো কয়েকদিন পর বুঝতে পারবো। রবিবারটা যাক, তারপরে আমরা মনে হয় বুঝতে পারবো ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করছে। কারণ এই ছবিটা না যে টাইমে চলছে এখন, এখন কিন্তু ছবিটার যে ব্যবসাটা, সেটা মাল্টিপ্লেক্সেও ভালো হচ্ছে। এবং যদি তোমরা 1 বছর আগে চলে যাও, তাহলে কিন্তু সিংঘম এগেইনেরও কিন্তু মাল্টিপ্লেক্সের ব্যবসা ভালো হচ্ছিল। কিন্তু যেই দিওয়ালি পিরিয়ডটা ওভার হলো, তখন কিন্তু ছবি ক্র্যাশ করলো। এবার ক্র্যাশটা বিভৎস ক্র্যাশ না, মানে মোটামুটি একটা ভালো নম্বরে চলে এসছে। আর এই ছবিটার বাজেট 25 কোটি, ছবিটা অলরেডি সেফার জোনে চলে গেছে, ছবিটা হিট হয়ে যাবে। ছবিটা হিট হয়েছে, এতে আমি খুব খুশি, কারণ হর্ষবর্ধনকে আমার খুব ভালো লাগে, আমি চাই ও সাকসেসফুল অ্যাক্টর হোক, আমি আমার ভিডিওতেও বলছিলাম। কিন্তু আমার যেটা কথা, সেটা হচ্ছে ছবিটার না রবিবারের পর দেখার ব্যবসাটা কোন জায়গায় থাকে। রবিবারের পর থেকে ছবিটার আসল পরীক্ষা শুরু হবে। কিন্তু অরিত্র যে ফ্যাক্ট গুলো বলছে, সেগুলো ডিনাই করা যায় না, সেই ফ্যাক্ট গুলো একদমই ঠিক, যে এই জায়গাতে ব্যবসা হয়েছে, লোকে ওকে এরকম ভাবে দেখা পছন্দ করছে। আর আমি এরকমও কিছু ভিডিও দেখলাম যেখানে কিন্তু লোকে ছবিটা দেখে মস্তি পাচ্ছে, ছবিটা দেখে লোকে মস্তি পাচ্ছে, হর্ষবর্ধন হলের বাইরে গেছে, লোকে পাগল হয়ে গেছে। তো এটা ফ্যাক্ট। কিন্তু আমার মনে হয় যে এই পরের ছবিটাই যদি হর্ষবর্ধন এরকমই করে, একটা মিলব জবেরির সাথে আরেকটা ছবি করে, যেটা আবার একটা এক দিওয়ানে কি পাগলপন্থী বা কিছু, আমার মনে হয় না যে তখনও সেটা ওয়ার্ক করবে। কারণ এবার দেখো, লোকে কিন্তু দিওয়ালি থেকে পেছালো একটাই কারণে, সেটা হচ্ছে থামা আছে, থামা আবার স্ত্রী 2 এর মতো ব্যবসা করবে, এই কারণে লোকে সেখান থেকে সরে গেল।
ঠিক আছে, কিন্তু থামার যে ব্যবসাটা করা উচিত ওটা কিন্তু থামা করতে পারেনি। ঠিক আছে, মানে থামার ব্যবসাটা ভালো ব্যবসা, বাট ওটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। এই কারণে সব ছবি সরে গেল। কিন্তু পরের বার তুমি দেখো ম্যাডকের যে ছবিটা সিকুয়াল, ডিরেক্ট সিকুয়াল হবে না, ভেরিয়া 2 বা স্ত্রী 3 হবে না, সেই ছবি আবারও কিন্তু এরকম ওপেনিং দিতে পারবে না যদি না কেমিউস গুলো রিভিল করে। ঠিক আছে, আমার মনে হয় না যে বারংবার সেটা হবে, এবং তখন ক্ল্যাশে আসবে। আর হার্শবার্টন প্রত্যেকবার এরকম এরকম জায়গা পাবে না যে দিওয়ালিতে আসলাম বা এই সময় আসলাম উল্টো দিকে বড় ছবি নেই, ছবি লেগে যাবে। তো আমার মনে হয় এখন আর ওই টাইমটা নেই যে আমি বারবার নিজের ইমেজটাকে রিপিট করব, তো আবার সেটা ওয়ার্ক করে যাবে। আর হর্ষবর্ধনের প্রতি কিন্তু একটা অডিয়েন্সের একটা আলাদা করে একটা দুর্বলতাও আছে, যেরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক জায়গায়, যেটা আমাদেরও আছে, যে একটা করে পোস্টারের নিচে লিখে দিচ্ছে যে ইসবার দেখলে না, ইসবার দেখলে না। এই বিষয়টা কিন্তু আমাদেরও ওর জন্য সিম্প্যাথি রয়েছে যে না, ছেলেটা যাই হোক যতই খারাপ, এটা কিন্তু আমরা এরকম করি না, মানে আমরাও করি না। এখানে ভাবো না, যদি বিদ্যুৎ জম্বাল থাকতো আমরা মানে তাও বলতাম না যে কি ছবি বানিয়েছে। অন্য কোনো অ্যাক্টর হলে আমরা এতক্ষণে রোস্ট করে দিয়েছিলাম, মানে খিস্তি মিস্তি দিয়ে দিয়েছিলাম। সেখানে পর্যন্ত আমরা বলছি না, এই ছেলেটা অনেক ভালো, এর কাজটা মানে এই কাজ পাক, এ সাকসেসফুল হোক, এটা আমরা চাইছি। তুমি যে বলছো ইমেজটা সেম জিনিস করলে চলে না, তাহলে কার্তিক আরিয়ান কি করে চলছে? কার্তিক আরিয়ান তো সেম জিনিসই করে প্রত্যেকটা ছবিতে। কার্তিক আরিয়ান কিন্তু কিন্তু নিজেকে কিন্তু কমেডি ইমেজটাকেই কিন্তু প্রাইমারি রেখেছে, তুমি দেখো। ও কিন্তু আর যাই এদিক ওদিক করছে সেগুলো কিন্তু এরকম পারফর্ম করেনি কিন্তু। মানে যখনই চান্দু চ্যাম্পিয়ন করছে সেটা কিন্তু ওয়ার্ক করছে না, কিন্তু কার্তিক আরিয়ান যখনই একটা কমেডি জোনের ছবি করবে তখনই তুমি দেখবে ওর কানেক্ট করে, তুমি দেখবে ভালো কিন্তু করে। তুমি দেখ, না দেখো আমি তো অরিত্র, দেখো, ওর আমি কি- একটা কথা বলি শোনো, ওর কিন্তু আমার একটা না, রিয়েলাইজেশন তারা আমার আমার একটা রিয়েলাইজেশন আমার আসছে, সেটা একটু দেরি করে এসেছে। আমার একটা বলার আছে, সেটা না হচ্ছে আমি কার্তিক আরিয়ানের একটা শাহজাদাও কিন্তু আছে। ঠিক আছে, সেই ছবিটা কিন্তু চলেনি। ঠিক আছে, এবার ওটা যে রিমেক ছবিটা, ছিল বলে, না ওটা না তুমি রিমেক দেখো, ছিল। না না এটা তো রিমেক ছিল, তো ওটা তো একটা ফ্যাক্ট অবশ্যই, কিন্তু ওর ভুল ভুলাইয়া 3 দিয়ে চলা দিয়ে কিন্তু আমরা বিচার করতে পারি না যে কার্তিকের বাজারটা গরম না ঠান্ডা। না তার কারণ দেখো, পাতি পাতনি আর পাতি 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 পাতনি আর ও লুকাছুপি, সেগুলো দেখো প্রত্যেকটাতে অরিত্র মানে অনেকটা গ্যাপ আছে কিন্তু। ঠিক আছে, মানে সেটাতে কিন্তু অনেকটা গ্যাপ আছে, এবং প্রত্যেকটা ছবির প্রডিউসার কত বড় দেখো, মানে একটা টি সিরিজ রয়েছে, একটাতে ম্যাডক রয়েছে, তো প্রোডাকশন হাউসও বড় রয়েছে। সেক্ষেত্রে তো ভিকি কৌশলেরও বাজার ভালো। ভিকি কৌশলও তো ইয়ে করেছে, ওই ছবিটাও হিট হয়ে গেছে, ওই যারা হাটকে যারা বাজকে। আমার মনে হয় ওরকম ধরনের ছবিগুলো আসলে, ওরকম ধরনের ছবিগুলো হিট করে যায়, কে হিরো সেটা খুব একটা ম্যাটার করে না। আয়ুষ্মানরও ওইরকম ধরনের ছবিগুলো প্রচুর হিট হয়ে রয়েছে। আমরা কার্তিক লং রানটা কিরকম নেবে সেটা বুঝতে পারবো আমার মনে হয় কি ইয়ে ছবিটা থেকে, এর পরে ছবিটা আসছে ওই ছবিটা কেমন পারফর্ম করে। আর কার্তিকের ভুলভুলাইয়া 3 বা ভুলভুলাইয়া 4 ও করেই যাবে। ও যখনই দেখবো ছবিগুলো চলছে না, ও তারপরেই রেডি রাখবে একটা ভুলভুলাইয়া 5, ওর আবার একটা ছবি ওয়ার্ক করবে না ভুলভুলাইয়া 6। আমার মনে হয় কার্তিক এরকম ভাবে পুরো বেঁচে আছে। ওর এই ছবিটা আসুক না, তু মেরি আশিকি হে বা না তু মেরি জিন্দেগি হে, এই ছবিটা যদি ওয়ার্ক করে যায় তাহলে কার্তিক নেক্সট দিকে যেতে পারবে। কিন্তু যদি এই ছবিটা ওয়ার্ক না করে, আমার মনে হয় কার্তিক আবার ব্যাক টু দ্য জিরো, আবার ও ফিরে আসবে হচ্ছে ভুলভুলাইয়া পড়ে। দেখো এটাই হবে আমার মনে হয়। না আরেকটা যেটা কি বলতো, এই যে প্রডিউসারের কথাটা রূপমদা বলে, এটার সঙ্গে আমি একমত। একটা বড় প্রডিউসারের পেছনে হাত থাকা কিন্তু এখন বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে স্টার হওয়ার ক্ষেত্রে। না মানে সেটা ধরে তো নাও 90s-এও ছিল, মানে সেটা 70s। কর্পোরেট বুকিং করে 35 কোটি ওপেনিং দেখিয়ে দিল, এবার তুমি কি বলবে? কিছুই বলবার নেই। তো সেই জিনিসটা হর্ষবর্ধন রানের ক্ষেত্রে একটু প্রবলেম। মানে ওকে কিন্তু না প্রত্যেকবার না কি বলতো, অরিত্রদা যেটা বলছে আমার বিশ্বাস সেটা, মানে আমি ভাবলাম এতক্ষণ হতে পারে ডেফিনেটলি, কিন্তু প্রত্যেকবার তাহলে ব্যাটে বলে হতে হবে, কিন্তু মানে কানেকশনটা হতে হবে। হ্যাঁ, কানেকশনটা না ওটাই হলে তো কিন্তু বলছি। ফেল করে যাবে। ওটা কপালের তো ব্যাপার আছেই, ওটা তোমার কপালটা কানেক্ট করতে হবে, যে প্রত্যেকবার তোমার সামনের ছবিটাকে মানে খারাপ পারফর্ম করতে হবে, তোমারটা কানেক্ট করতে হবে। স্টার তো এবং এইভাবেই হয়, ঠিক না না আছে? গান যখন গান ঠিক আছে, গান প্রত্যেকবার দেখে গান নেবে, ওয়ার্ক করতে penetration হবে। করতে হবে। হ্যাঁ, প্রত্যেকবার নায়িকা মরতে হবে, না তোমাকে মরতে হবে। ঠিক আছে, এগুলো করতে হ্যাঁ হবে প্রত্যেকবার। হ্যাঁ, কিন্তু কিন্তু ধরো যদি হর্ষবর্ধন আজকের যুগে এটা করে নিতে পারে, ধরো আমি ধরে নিচ্ছি হয়তো পারলো না, কিন্তু যদিও করে নিয়ে একটা দেখো এইটার আবার একটা সিলিংও আছে। মানে গোবিন্দা গোবিন্দা হতে পেরেছে, কিন্তু গোবিন্দা তো শাহরুখ খান হতে পারেনি। তুই প্রোডাকশন হাউসের ব্যাকিং যেটা বলছো, যেটা ওয়াইআরএফ এর ব্যাকিং ছিল শাহরুখের কাছে, তো শাহরুখ হতে পেরেছে, সেটা গোবিন্দা হতে পারবে না। কিন্তু হর্ষবর্ধন যদি অ্যাটলিস্ট একটা গোবিন্দা লেভেলের, মানে গোবিন্দাও আমি বলছি না, আমি বলছি যে একটা যদি নিজস্ব একটা জায়গা করতে পারে, সেটাও কি খারাপ?
সেখানে না আজকের না দিনে অবশ্যই, হ্যাঁ। ক্লিয়ার ডিভিশন না ব্যাপারটা আমি তো হয়েছে। অ্যাপ্রিসিয়েটই করবো আজকের দিনে। ইনফ্যাক্ট আমি অ্যাপ্রিসিয়েট অলরেডি আজকে একটা ভিডিও ড্রপ করে সেখানে করেওছি, যে আজকের দিনে কেউ যদি কোনো প্রডিউসারের ব্যাকিং ছাড়া করে দেখাচ্ছে, তো ভাই লেটস হ্যাঁ। রেসপেক্ট দ্যাট। মানে এটা করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে আজকের বাজারে, নতুন কে না উঠে তুমি আসছে। তুমি এই কথাটা একদম ঠিক বলছো যে মিঠুনদা গোবিন্দাদের যে যুগটা ছিল সেখানে প্রডিউসার কর্পোরেট বুকিং এই ধরনের জিনিসপত্র ট্যাকটিস এইসব ছিল না, পিআর এগুলো ছিল না। এখন সেটা আরো বেশি করে চলে এসছে। মানে ধরো ভিকি কৌশল ম্যাডকের হিরো হয়ে গেছে, কার্তিক আরিয়ান টি সিরিজের হিরো। এবার এদেরকে প্রজেক্ট করবার জন্য যে লেভেলের টাকা পাম্প করছে প্রোডাকশন হাউস হুম। গুলো, সেটা ডেফিনেটলি হর্ষবর্ধন পাবে না, সেই লেভেলে পিআর করতে পারবে না। কিন্তু দেখা যাক ও পারে কিনা নিজের দমে। হলে তো সেটা একটা মাইন্ড ব্লোয়িং ব্যাপার হবে আর কি। মানে সেটা তো হওয়া উচিত অ্যাকচুয়ালি। মানে আর না হলে না, আমার মনে হয় হর্ষবর্ধন যেটা সবার আগে করা উচিত সেটা হচ্ছে যে 3-4 বছর বাদে, এখনই নয়, 3-4 বছর বাদে স্পিরিটের একটু প্রশংসা করে দিতে হবে। তাহলে কোনো একটা বাংলা ছবিতে ও কাস্ট হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে ব্যাস ওর কেরিয়ার তারপর দৌড়াবে। এটাও একটা ফর্মুলা কিন্তু এখন। মানে আমি না ভাবছি যে আমি স্পিরিটের একটু প্রশংসা করি, তাহলে আমাকে ভাঙ্গা কাস্ট করে দিলে আমার জীবনও তৈরি হয়ে গেল, এরকম একটা ব্যাপারে। আমার ঠিক মনে আছে। হয় না, আমার মনে হয় ভাঙ্গা না, আমার মনে হয় কি ভাঙ্গা ভীষণ বিষাক্ত একটা মাল, ঠিক আছে। তুই প্রশংসা কর, চাট, ও কিন্তু কোনো ইন্টারাকশন, আমার কথা হচ্ছে ভাঙ্গাকে কিন্তু যেমন বহু ক্রিটিক্সরা ক্রিটিসাইজ করে, একইভাবে কিন্তু বহু লোক ওকে প্রেস করে, বহু লোক কিন্তু ওকে পছন্দ করে, বহু লোক ওকে অ্যাপ্রিসিয়েট করে। ও এতটাই মানে, মানে কি বলবো, আমার মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যাবে, ও কিন্তু কখনো ওই অ্যাপ্রিসিয়েশনটাকে নিয়ে কথা বলে না, যে আমি যারা যেসব ক্রিটিক্সরা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, ও বলছে যারা হচ্ছে আমাকে যুক্তি দিয়ে খারাপ বলছে, আমি ওদের খারাপটা একসেপ্ট করছি, এটা বলছে। কিন্তু ওকে তো একটা হিউজ অডিয়েন্স একসেপ্টও করছে, হিউজ ক্রিটিক্স একসেপ্টও করছে, ওকে প্রেজও করছে, ও সেটাকে অ্যাড্রেস করে না। তো আমার মনে হয় ভাঙ্গার মতো লোকেরা না খুব স্ট্রিক্ট হয়, এদেরকে তেল দিয়ে কাজ পাওয়া যায় না, এটা আমার মনে হয়। এটা না, আমার ভাঙ্গার খুব ভালো লাগে। আমি একটা জিনিস নোটিস করেছি, বাংলার কাস্টিং গুলো প্রচন্ড বেশি স্পেসিফিক টু রাম গোপাল বর্মা। তুমি এটা নোটিস করেছো? আমি এটা বলেছি এটা এই যে আমি এটা উপেন্দ্র বলেছি। লিমাইকেও নেয়, উপেন্দ্র লিমাই স্পিরিটেও আছে। উপেন্দ্র লিমাইকে আজ থেকে বহু বছর আগে রাম গোপাল বর্মা কন্টিনিউয়াসলি নিত। সরকার রাজে ছিল উপেন্দ্র লিমাই, আরো অন্য ছবিতে ছিল। জেমস বলে একটা ছবি করেছিল রাম গোপাল বর্মা, জেমস বলে, ওতে উপেন্দ্র লিমাই ছিল। তো উপেন্দ্র লিমাইকে রাম গোপাল বর্মা নিত। আর তুমি দেখবে ও খালি রাম গোপাল বর্মার যে খালি অ্যাক্টারদেরকে নিচ্ছে তা নয়, কিন্তু ডিওপিও নেয় হচ্ছে রাম গোপাল বর্মা। এই যে যে এ শুট করেছে, অ্যানিমাল শুট করেছে অমিত রায়, ও তো এর ডিওপি ছিল, সরকারের ডিওপি ছিল। ও কিন্তু প্রচন্ড রামুর ফ্যান। বাঙ্গার কিন্তু খালি অ্যাক্টর কাস্টিং নয়, তুমি দেখবে ডিওপি অব্দিও রাম গোপাল বর্মা ইউজ করে। যে অ্যানিমালের যে ডিওপি ছিল সে কিন্তু সরকার শুট করেছিল। ও কিন্তু খুব স্পেসিফিক, মানে আহ রাম গোপাল বর্মা কাকে কাস্ট করেছে, কি করেছে। আর রাম গোপাল বর্মার কাস্টিং দেখে কিন্তু খালি বাঙ্গা নয়, আমি তোমাকে বলছি রাজামৌলিও কিন্তু ওর সিনেমা মানে খুব ফলো করে। আমি কেন বলছি, আহ যখন মাক্ষী যেটা ইগা, ওই ছবিটা যখন প্রেস মিট হয়েছিল, ইউটিউবে আছে তোমরা চেক করে দেখো। তো আমি তো তখনই তেলেগু সিনেমা ফলো করতাম, তো তখন একটা প্রেস মিটে এসে রাজামৌলিকে জিজ্ঞেস করেছিল যে আপনি কিচ্চা সুদীপকে কেন নিলেন, ঠিক আছে, কিচ্চা সুদীপকে আপনি কেন কাস্ট করতে গেলেন। তো বললো যে আমি রাম গোপাল বর্মা একটা সিনেমা দেখেছি রান বলে, রিতেশ দেশমুখ ছিল, কিচ্চা সুদীপ ছিল, অমিতাভ বচ্চন ছিল, ছবিটা চলেনি একেবারে, খুব ভালো সিনেমা, দেখো পারলে। তো ওই রান ছবিটার কিচ্চা সুদীপ আর কি, পলিটিক্যাল জার্নালিজম নিয়ে। অমিতাভ বচ্চনের ছেলের চরিত্র করেছিল, ওইটা রাজামৌলি দেখেছিল। ওর ওখান থেকে কিচ্চা সুদীপকে ভালো লেগেছে, ও কিচ্চা সুদীপকে কাস্ট করেছে মাক্কিতে। তো তেলেগু সিনেমার এখনো কিন্তু কাজ না করলেও পায়োনিয়ার কিন্তু রামুই। রামু সিনেমা থেকে দেখে কাস্টিং হয়। এই বিবেক ওবেরয়কে নিয়েছে, কিন্তু তুমি দেখো কোম্পানি দেখে, হয়তো ক্যারেক্টারটা দেখলে ওরকম হলো বা কিছু হলো, তুমি দেখলে রাক্ত ওরকম করবেই। চরিত্র রাক্ত চরিত্র বা কোম্পানি দেখেই হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছিলাম হচ্ছে। আর বিবেক যে জায়গায় পৌঁছে যাবে, সালমান খান হাত কামড়াবে, ওই শালা কোথায় পৌঁছে গেল বিবেক। আচ্ছা এবার থামা বলো, থামা তোমাদের কেমন লেগেছে? থামা আমার না মানে অ্যাভারেজ লেগেছে। আমার মনে হয়েছে যে পোটেনশিয়াল ছিল, কিন্তু মানে ছবিটা কনফিউজড। ছবিটার চ্যালেঞ্জ কি হয়ে গেছে বলতো, এই যে ছবিটা এতগুলো ফ্রন্টে খেলতে চাইছে, একটা রোমান্টিক একটা লাভ স্টোরি, একটা ইটার্নাল লাভ স্টোরি, একজন আরেকজনের জন্য মানে যা কিছু করে দেবে, যে কোনো এক্সটেন্ড অব্দি চলে যাবে, সেরকম একটা লাভ স্টোরিও হতে চাইছে ছবিটা। আবার ছবিটা কমেডিও এন্টারটেনমেন্টও প্রোভাইড করতে চাইছে, আবার একটা সিরিয়াস জোনের মধ্যেও যেতে চাইছে, হরার জোনের মধ্যে।
একটা মিথ বিল্ডিং আছে, আবার ইউনিভার্সও সেট আপ করতে চাইছে, অন্য ক্যারেক্টার্স এর ক্রস ওভারও করতে চাইছে, অন্য পরবর্তী পার্টের জন্য সেট আপও করতে চাইছে। এই এত কিছু যদি একটা ছবির মধ্যে হয়, এটা কি করে সম্ভব? ঠিক আছে, এইটা ডিফিকাল্ট আর কি। তো আমার মনে হয় যে ওই না জন্য কিছু জিনিস ওয়ার্ক করেছে, কিছু জিনিস ওয়ার্ক করেনি। মানে যেরকম তুমি দেখবে লাভ স্টোরি পোর্শনটা ওয়ার্ক করেনি ছবিটার মধ্যে, কেমিস্ট্রি একদম ওয়ার্ক করছে না। তারপরে এই আয়ুষ্মান খুরানার, আমি না মানে এটা বলি, আমি জানি না দর্শক কিভাবে রিয়াক্ট করে। আয়ুষ্মান খুরানা হয়তো স্ক্রিপ্ট একসময় খুব ভালো ভালো সিলেক্ট করেছে, অভিনেতা হিসেবে প্রচন্ড লিমিটেড, একই অভিনয় করে। এই ক্লাইম্যাক্সের দিকে দেখবে কম্প্রো, চলো কম্প্রো কর লেতে হ্যায়, कैसे राजमा चावल खाऊंगा, তুমি দেখবে ডক্টর জিতেও সেম অভিনয়। তুমি ব্যাকড্রপটা সরিয়ে দাও, তুমি দেখবে সেম অভিনয় করছে। ডায়লগ ডেলিভারি, তাকানো ফাঁকানো হাঁটা চলা সব সেম, কোনো ম্যানারিজমের মধ্যে ডিফারেন্সই আনে না আয়ুষ্মান খুরানা। আমার মানে আয়ুষ্মানকে না মানে দিনে দিনে মানে খারাপ লাগছে। না, আমি আমি একটা বলবো যে হয়তো যেটা বলছে ভুল বলছে না, ঠিকই বলছে, কিন্তু কিছু জায়গাতে কিন্তু এই সেম এক্সপ্রেশন গুলো ওয়ার্ক করে যায়, মানে কিছু জায়গাতে কিন্তু আয়ুষ্মান হাসিয়ে দেয়, এখনো হাসিয়ে দেয়, এটা সত্যি কথা, আমার না না ক্ষেত্রে তো হয়। দেয় না, কিন্তু তুমি দেখো এটা প্রবলেমটা কোথায়, এই যে ক্লাইম্যাক্সে যখন চোজেন ওয়ানটা হলো, ব্যাপারটা হলো, তখন ওর একটা সার্টেন টাইপ অফ বডি মানে বডি ট্রান্সফরমেশন বলবো না, একটা ম্যানারিজমের ট্রান্সফরমেশন দরকার আছে। ও তখনও কিন্তু সেই লেভেলে ওই ব্যাপারটা আনতে পারছে না, কিন্তু যেটা হিরোইজম দরকার ক্লাইম্যাক্সে, ওটা কিন্তু আনতে পারছে না। আর ছবিটার ক্লাইম্যাক্সটা দুর্বল, নওয়াজের সাথে মানে টাসেলটা ফিলই হয় না। বরং ভেড়িয়ার ক্যামিওটা অনেক ভালো, ভেড়িয়ার না ক্যামিওটা আমি এখন সবাই জেনে গেছে, ওটা অনেক অনেক বেটার। দেখো, আমার মনে হয়েছে সত্যি বলতে গোটা ছবিটাই দুর্বল। তার কারণ হচ্ছে প্রেম ওয়ার্ক করে না, ভিলেন হ্যাঁ, ওয়ার্ক করে না, ব্যাক স্টোরি যেটা মিথ্যা দেখিয়েছে সেইটা ওয়ার্ক করে না। কি দেখালো, ইংরেজদেরকে মেরেছে, বেতাল ফেতাল কি সব দেখালো বসে বসে, মানে বোকার, কি বলবো আর, বোকার মতন গিললাম, ঠিক আছে। এবং তারপর কর্ণইদের না কিছু কথা আমার মনে পড়ে যায়, এবং তারপর আমি হাসি আরম্ভ করে দিয়ে, দর্শক বুঝতে পারে না যে কেন হাসি, যাই হোক। এবং ছবিটার মধ্যে আরেকটা যেটা সমস্যা আমি বলছি, সেটা হচ্ছে এটা হরর ছবি কোন অ্যাঙ্গেল থেকে, এটা না কোন নয় অ্যাঙ্গেল থেকে হরর ফিল্ম, কোথায় ভয় পাওয়াচ্ছে, মানে চেষ্টা করেছে ভয় পাওয়ানো, আমার তো ভয় পাওয়ানোর চেষ্টা করেছে বলেও মনে হয়নি। তাহলে কেন এটাকে আমি হরর কমেডি ইউনিভার্সের একটা পার্ট বলবো? তুমি দেখবে স্ত্রী 2 এর মধ্যে একদম ফার্স্ট হাফে শুরুতে একটা মেয়েকে কিডন্যাপ করে মানে সার্কাটা নিয়ে চলে যায়, ওই জায়গাটা কিন্তু বোঝা যায় যে আচ্ছা, ঠিক আছে, ভয় পাওয়াতে চেয়েছে, অন্তত ছবির মধ্যে কিছু সিন আছে যেটা অ্যাকশন ছবি দেখে মনে হচ্ছে না, রাদার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক, বাবারে আমার এখানে এত ভাই ফেল ফেল ফাটিয়ে দিচ্ছে, তোমরা আগে বলে দাও, আমি পরে বলছি, আগে বাজি ফাটিয়ে নি। না সাগর নীল, তুমি দেখবে এই যে তুমি ফোকলোর বিল্ডিংটার ব্যাপারে বললে, ওটা ভালো হয়নি মিথ বিল্ডিংটা, বাট ওটার মধ্যে একটা মানে মেসেজ ছিল যেটা খুব দারুণ ছিল, ওরা যদি ভালো করে এক্সপ্লোর করতো দারুণ একটা লেভেলে যেতে পারতো। যে ভ্যাম্পায়াররা মানুষের রক্ত খাওয়া ছেড়ে দিয়েছে, বিকজ মানুষ কোরাপ্ট হয়ে গেছে, মানুষ হিংসা করে, একজন আরেকজনের সাথে লড়াই করে, তাই জন্য ওরা মানুষের রক্ত খাওয়া ছেড়ে দিয়েছে। এটা কিন্তু আইডিয়া লেভেলে খুব ভালো জিনিস। অরিত্র আটকে গেছে। হ্যালো অরিত্রদা। অরিত্র আটকে গেছে। এটা এটা কাটবি না, এটা রাখবি। এ সত্যি অরিত্রদা গেল কোথায় কি? কোথায় গেলে এরকম হয়, কখনো আটকায় না যে আটকে গেছে। এটা রেখে দিয়ে আর ধোঁয়া হবে। দাঁড়া ফোন করি একটা। এ অরিত্রদা সিরিয়াসলি গেল কোথায়? এটা আইড আমার কি কি রে বাচ্চা, ভালো করে আমার আইড লুকোচুরি খেলছে এখন। চার্জ শেষ হয়ে গেল নাকি অরিত্রদা? ফোন তো রিং হচ্ছে। আচ্ছা অরিত্র রিং হচ্ছে। হ্যাঁ ফোন তো রিং হচ্ছে। আমরা 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 এবার হয়তো দেখো তো, আমরা আমাদের পয়েন্টস বলি, এবার যদি হয়তো ওই হয়তো ঢুকছে ঢুকছে ঢুকছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, বেরিয়ে গেছিলে কেন? না
না না, ওই এটা কিছু প্রবলেম হয়েছিল ফোনে, তো হঠাৎ করে আচ্ছা আচ্ছা, ইয়ে হয়ে বলো 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 বলো। না, ওটাই বলছিলাম যে ওটার ভিতরে একটা মেসেজটা কিন্তু ভালো ছিল, যে মানুষের রক্ত খাওয়া ছেড়ে দিয়েছে, বিকজ মানুষ করাপ্টেড হয়ে গেছে, ভায়োলেন্স করছে, সেই কারণে রক্ত খাওয়া ছেড়ে দিয়েছে ভ্যাম্পায়ার। এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং ছিল, কিন্তু এক্সপ্লোর হয়নি এই মেসেজটা ফার্দার। না দেখো, স্পাই ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে যে ওরা ইউনিভার্সটা ভালো করে সেট আপ করতে পারছে না, স্ট্যান্ড অ্যালোন ছবি বানিয়ে ফেলছে। এখানে উল্টো সমস্যা আমার আমার মনে হয়েছে যে ওরা ইউনিভার্সটা ভালো করে ক্রিয়েট করবার চেষ্টা চরিত্র করেছে, করতে গিয়ে স্ট্যান্ড অ্যালোন ছবিটা যেটা সেটারই একটা একটা যে হোলসাম ফিলিং একটা ছবির, সেইটা আর দিতে পারছে না। আমার মনে হচ্ছে এটা মূল সমস্যাটা হয়ে গেছে ওদের ক্ষেত্রে। আবার অরিত্রদা আটকে গেল নাকি বলো তো? না না না, না না না, শুনছি, আছি আছি, বেঁচে আছে, আভি হাম জিন্দা হ্যায়। না না, বলো বলো, রূপমদা বলো, রূপমদা নিজের পয়েন্ট বলো, আমি আর অরিত্রদা মোটামুটি বলেছি। হুম। আমি কি বলি, আমার খিদে পেয়েছে তাই জন্য চুপচাপ আছি। আর যদি থামা নিয়ে বলি, থামা আমার মোটামুটি লেগেছে। আমি সাগরের সাথে কথা হচ্ছিল, বলছিলাম, অরিত্রকেও বলেছিলাম, মোটামুটি এন্টারটেইনিং লেগেছে। ছবিটা আমার মানে এই ফ্র্যাঞ্চাইজি সব থেকে উইক ছবি মনে হয়েছে, কারণ আমার ভেরিয়াও এর থেকে বেটার লেগেছিল, ভেরিয়া রিসেন্ট লেগেছিল আমার, এর থেকে অনেক বেটার ছবি মনে হয়েছে। আর স্ত্রী টু, স্ত্রী, মুঞ্জা তো সব থেকে অবাক করেছিল, মুঞ্জা আমার জন্য খুব ওয়ার্ক করেছিল। মুঞ্জার ইমোশনটা ওয়ার্ক করেছিল, ঠাকুমার সাথে বাচ্চাটা, যে কারণে ছবিটা ওয়ার্ক করে গেছে। আর মুঞ্জাও কিন্তু মানে হররের এলিমেন্ট ওয়ার্ক করে, এই গাছটাকে যখন দেখাচ্ছে যাচ্ছে, ওগুলো ওয়ার্ক করে। আর এই ছবিটা আমার যেটা মনে হয়েছে, ছবিটা আমার সব থেকে মস্তি পেয়েছি হচ্ছে যখন অভিষেক ব্যানার্জির কেমিউটা হয়, ওটা আমার হেভি লেগেছে, ওটাই হেসেছি আমি। আর হচ্ছে বরুণ ধাওয়ানের পোর্শনটা, মানে আমি বলবো বরুণকে পসিবলি সব থেকে ভালো ওয়েতে প্রেজেন্ট করেছে ম্যাডক। কারণ স্ত্রী টু তেও বরুণের কেমিউ ভালো ছিল, এখানেও বরুণের কেমিউ ভালো। তাই এটা ভালো। আমার ছবিটা সব থেকে যেটা বোগাস লেগেছে সেটা হচ্ছে ছবিতে প্রেম একদম ওয়ার্ক করেনি, এবং প্রেমের পার্টিকুলার পোর্শনে যেরকম পারফরমেন্স দিচ্ছে ওটা একদম ভালো না। ছবির ক্ষেত্রে আমার ইয়ের যে ব্যাক স্টোরিটা, ওটা আমার মনে হয় খুব কম সময় দেখিয়েছে, ওটা ছবির বাদ বাকি জিনিসপত্রগুলোকে সময় দিতে হতো বলে। যে বেতালদের যে ব্যাক স্টোরি সেটা একদম ভালো দেখায়নি। এবং আমি এটা অনেকের জন্য স্পয়লার হয়ে যেতে পারে তাই বলবো এই পোর্শনটা দেখবেন না। সেটা হচ্ছে ছবিতে যখন আয়ুষ্মানের কাছে পাওয়ারটা আসবে, মা ওর সহায় হবে এবং ওর হার্টে পাওয়ারটা আসবে, আমি ওই সিনটা বুঝলামই না কিছু। যে তার আগে হিরো সে সাফার করলো, যেমন আমি ওটার সাথে সিন রিলেট করবো, সেটা হচ্ছে অক্ষয় কুমারের একটা ছবি ছিল খিলাড়ি ওকে খিলাড়ি। ওখানে দেখবে ওর পাঁজরটা ভেঙে দেবে ওকে তুলে, ওখানে পড়ে থাকবে, মায়ের সিঁদুরটা গড়িয়ে 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 আসবে, ওর মুখে লাগবে, ও উঠে দাঁড়াবে। তো একটা সিনের 1999 হয়তো ওরকম লেভেলে বিল্ড আপ, ঠিক আছে, মানে ওই লেভেলে বিল্ড আপটা দিয়েছে বলে ওটা ওয়ার্ক করেছে। এবার এখানে মানে সঙ্গে সঙ্গে দেখলাম ওর প্রাণটা গেল, সঙ্গে সঙ্গে আশীর্বাদ এলো, সঙ্গে সঙ্গে থামা হলো, মেরে দিল, মানে খুব বোগাস। ওটার কোনো না বিল্ড না, আপই নেই, কেন কিছুই নেই। কেন ওই চোজেন ওয়ান সেটা কি তোমরা কেন? বুঝতে পেরেছো? হ্যাঁ, না না, না না, আমিও বুঝতে পারিনি, ঠিক আমিও আছে বুঝতে কেন। পারিনি কেন ওই চোজেন ওয়ান। কিন্তু যদি রাজকুমাররা ওইটা পেতো এই পাওয়ারটা, আমরা কিন্তু এটাতে অ্যাপ্রিসিয়েট করতাম, তার কারণ দুটো পার্টে এটা এস্টাবলিশ, ও খুব সহজ সরল, ঠিক আছে, ওর মধ্যে অত জটিলতা নেই, ও একজন সত্যি যোদ্ধা, ও এগিয়ে যেতে পারে। তো একটা ক্যারেক্টারকে ওই লেভেল এস্টাবলিশ করতে হয়, যেটা এখানে করা হয়নি। তবে হ্যাঁ, এই ছবির কিছু কিছু কমেডি আমার জন্য ওয়ার্ক করেছে, কিছু কিছু জিনিসপত্র ওয়ার্ক করে, মানে গোটা ছবিটা আমার খারাপ লেগেছে এমনটা নয়, আমার কিছু কিছু জিনিস ভালো আমার কিন্তু লেগেছে। নওয়াজের কমেডি গুলো ভালোই লেগেছে, সেটা প্রথম সিনটায় বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার ক্ষেত্রেও ওই না, ওই জায়গাটা যখন একটা জায়গায় খুব স্মার্ট হিউমার ছিল, আমি রিভিউ করার সময় ভুলে গেছি। দেখবে এক জায়গায় অভিষেক ব্যানার্জির ক্যারেক্টার জানা, সে হচ্ছে আয়ুষ্মানকে দেখে বলে, আরে বিট্টু তুই यहाँ पर क्या कर रहा है। তো বিট্টু অ্যাকচুয়ালি আপার ওটা শক্তি খুরানা ক্যারেক্টারের না। আপার শক্তি খুরানা, হ্যাঁ, ওটা কিন্তু ওটা কিন্তু মানে smart সবাই, লেগেছে কিন্তু। ওটা কিন্তু সবাই মানে ওটা বুঝবে না, সকলে, ওটা 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 সবাই হ্যাঁ, বুঝবে ওটা না। কিন্তু ওটা কিন্তু হেভি ওই জায়গাটা। বা যখন ওকে বলছে যে বলছে আর অভিষেক ব্যানার্জি এরকম মুখ করে, আর ऐसे ऐसे क्यों बुला रहे हो, मेरा कोई नाम नहीं, আর এত অদ্ভুত একটা মুখ করে বলে না, ওগুলো সত্যি হাস্যকর যেভাবে ও বলে। অভিষেক ব্যানার্জি হচ্ছে, আমি বলবো এই পুরো ইউনিভার্সে হচ্ছে বাবুরাও, ও আছে বলেই না একটা অদ্ভুত মজা আছে, যে ও ব্যাপক, জাস্ট ব্যাপক। তো আমার মানে অনেক জিনিস না, ভালো আমার লেগেছে, কিন্তু অনেক জিনিস ওই ভালো জিনিসটা লাগেনি। ভালো লেগেছে যে নওয়াজ যে ইংলিশ বলে মাঝে মাঝে, ওটা আমার ভালো লেগেছে, ওটা আমার ওয়ার্ক করেছে আমার জন্য। তবে इवन আমার कितने साल, আমার 75 साल से रोमांस नहीं देखा, कंटिन्यू, ওই হ্যাঁ, জায়গাটা continue। ভালো লেগেছে। ওটা আমি কিন্তু একটা জিনিস বলবো, ক্যারেক্টারটা ওয়েল রিটেন নয়,
নাওয়াজ পারফরমেন্স দিয়ে বার করে দিয়েছে ওটা। পারফরমেন্স দিয়ে বার করেছে। আর একটা জিনিস হচ্ছে যেটা আমার খুব ভালো লেগেছে এই ম্যাডক, এটা এটা এই সিনেমাটার ক্ষেত্রে না, এটা ইউনিভার্সাল প্ল্যানিং এর ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমরা যদি খুব ভালো করে দেখো মুঞ্জা স্ত্রী, এই মুঞ্জা স্ত্রী 2, তারপরে হচ্ছে এই ছবিটা, এই কোনো ছবিরই কিন্তু ভিলেন মরেনি, ঠিক আছে? সব ছবির ভিলেন কিন্তু বেঁচে আছে। তো ওরা ভিলেনদের নিয়ে একটা ইউনিভার্স বানাবে, মেবি এমন একটা ছবি আসবে যেখানে কোনো হিরো মারা গেল, কোনো হিরো স্যাক্রিফাইস হলো এবং সব ভিলেনদেরকে ফর্ম করেছে অক্ষয় কুমার। তো ওটা যদি হয় ওটা কিন্তু হেভি হবে, যে একসাথে ভিলেনরা সব আসছে। ওটা কিন্তু ব্যাপক হতে পারে যদি ওরা ঠিক মতো করতে পারে ওরা। না দেখো, আমার এই জিনিসগুলো কনভিন্সিং হয়। লাস্টে সার্কাটা হঠাৎ করে এলো, এসে ওকে নিয়ে চলে গেল হুশ করে, কি হলো? যাই হোক, দেখো আর একটা জিনিস যেটা আমার মনে হয়েছে যে স্ট্রাকচারিং এ গন্ডগোল আছে। না আমি একটা জিনিস বলছি, স্ত্রী 1 এর যে লেভেল অফ রাইটিং সেটা তারপরে হরর কমেডি ইউনিভার্সে কোনো ছবিতে সেটা ছিল না। তার কারণ ওটা রাজেন ডিকে লিখেছিল। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে কি, ম্যাডকের এই যে দীনেশ বিজান, রাজেন ডিকে কে পুরো এই যে ফ্র্যাঞ্চাইজটা যে রাইটাররা ক্রিয়েট করেছে ওদের সাথে একটা আইপি নিয়ে গন্ডগোল হয়েছিল। রাজেন ডিকে দেখবে একটা টাইমে দীনেশ বিজানের সাথে প্রচুর কাজ করতো, তারপর বাওয়াল হয়ে গেছে, ওই স্ত্রীর পরেই বাওয়ালটা হয়েছিল। তো ওদেরকে পুরো কাঁচি করে একটা পুরো ফ্র্যাঞ্চাইজ তৈরি করেছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাডকের তো মেন পরিচিতিটা তো এই ধরনের ছবির জন্যই, এই হরর কমেডির জন্য। এবার মানে তুমি বুঝতে পারছো যে একটা জিনিস যেটা তুমি ক্রিয়েটই করোনি সেটাদের উপর তোমার পুরো কোম্পানির পুরো সব প্রেস্টিজ ভেস্টিজ সব দাঁড়িয়ে আছে ওটারই ওপর। মানে তুমি লোকের মাল নিয়ে নিয়েছো, এবার সেটা তো একদিন ব্যাকফায়ার করবে। কার্মা বলে তো একটা জিনিস হয় নাকি? আর রাজেন ডিকের সিনেমা, রাজেন ডিকেরই সিনেমা ছিল, ওটাতে একটা গানই ছিল, কার্মা ইজ আ বিচ। তো এটা তো হবেই একদিন না একদিন। যাই হোক, আমি খুব একটা ইন্টারেস্টেড তো নই ইউনিভার্সটাকে নিয়ে, তবে এন্টারটেন করে দেয় এট সাম লেভেল, যে কারণে অনেক দর্শকের কিন্তু থামা ভালো লেগেছে। এটা কিন্তু একদম সত্যি কথা যে অনেকের কিন্তু পছন্দ হচ্ছে ছবিটা, সবার যে খারাপ ভাই লাগছে এরকম নয়। আমরা এবার শেষ করি, কারণ আমার পেটে এবার থামা ডাকছে, প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, ধোঁয়া খেতে আমি লাস্ট একটা গল্প বলছি ছোট্ট করে, তারপর রূপমদা যাও। আমি একজন ইন্টারভিউ করতে গেছিলাম, দুজন শিল্পী একসঙ্গে ইন্টারভিউ দিচ্ছিল। সেদিনকে অরিত্রদা রূপমদাও গেছিল ইন্টারভিউ করতে। যাই হোক, তা একজন খালি বলছে যে আমাকে ছেড়ে দাও, আমার না, আমার খুব খিদে পেয়েছে, দুপুরবেলা হয়ে গেছে, আমাকে প্লিজ ছেড়ে দাও। ইলিশ মাছ, বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। তো লাস্ট অফ অল আমি ইন্টারভিউ অ্যাকচুয়ালি মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হলাম। তো এরকমও হয় আর কি। তো রূপম দা আজকে সেই সেলিব্রিটির মতো করছে। যাই হোক, ঠিক আছে, সেলিব্রিটি মানুষ, আমি আর অরিত্রদা মেনে নেবো রূপম দার এই ট্যান্ট্রাম, কিছু করবার নেই, আমাদের তো উপায় নেই। আমরা সেই নোটেই আজকের পডকাস্ট শেষ করছি, এবং সাবস্ক্রাইব করুন যারা এতক্ষণ দেখলেন, এবং পরের দিন আমরা আবার আসবো, এবং বেশ কিছু আলোচনা বাকি, যেমন হ্যাঁ শেষ হয়নি। আমি একটা কথা আপনাদেরকে বলি যেটা অডিয়েন্স জানতে পারেন না, সেটা হচ্ছে অরিত্র যখন ভিডিও থামায়, সাগরনী যখন ভিডিও থামায় তখন কিছু বলে না। অরিত্র এরকম ভাবে বলে, বলছি কি অনেক রাত হয়েছে, এবার না ভিডিওটা বন্ধ করতে হবে, আমাকে যেতে হবে একটু, এরকম ভাবে বলে। ওই পোর্শনটা কাট হয়ে যায়, আমরা দেখি ভিডিওটা শেষ হয়ে গেল ঘাপ করে। সাগরনী বলে, এই আমাকে ফোনটা দিতে হবে রূপম দা, আমরা ভিডিওটা শেষ করি, বাড়িতে ফোনটা দিতে হবে তো, আমার তো ফোন না এটা। ওই পোর্শনটা এই কাট হয়ে যায়। এবার এই যে আজকে আমি বললাম, এটা হচ্ছে ভিডিওর হাইলাইট পয়েন্ট, যে রূপমদার জন্য ভিডিওটা শেষ হয়েছে, রূপমদার খিদে পেয়েছে, আমরা দুজন মেনে নিচ্ছি। আর আপনারা কমেন্ট করবেন, হ্যাঁ রূপমের এরকম করা উচিত হয়নি, এটা করা ঠিক হয়নি। না না, আমি দর্শকদের একটা কথা বলি, আমরা দুজনই টর্চার করছি রূপমদার উপরে। রাত 11:52 বাজে এই মুহূর্তে। তো ডেফিনেটলি খিদে পাবে মানুষের, খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আমরা এন্ড করে দিই নাকি? আবার পরের দিন আসবো, এবং অনেক কিছু আলোচনা বাকি রয়েছে মাঝে যেগুলো করা হয়নি। থ্যাংক ইউ, টাটা।